আর আমি স্ক্রিন শেয়ার করছি। তর্পণ আছিস নাকি? হ্যাঁ স্যার, আছি স্যার। তর্পণ ডেল্টা ফাংশনটা কষিস নি মনে হয়, দেখলাম না? স্যার করেছি আমি, ওটা এমনি স্যার শর্টে ছিলাম, সেটা ধরে করেছি স্যার। হ্যাঁ 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 হ্যাঁ, তুই হ্যাঁ কষেছিস, হ্যাঁ দেখলাম দেখলাম। ঠিক। মানুষদের জেবিন স্টেসের এখন কোনো প্রজেক্ট টজেক্ট ইত্যাদি করতে হচ্ছে না কোথাও গিয়ে? না স্যার, সেরকম তো কিছু বলেনি। লকডাউন বলে আর কি, নাহলে তোদের ভালো ভালো প্রজেক্ট করতে বিভিন্ন জায়গায় পাঠায়, মানে গ্রুপে পাঠায়, 2-3 জনকে একসাথে পাঠায় টাঠায় আর কি। সেটা তুই লাস্ট কবে করেছিস? লাস্ট স্যার একবার কথা হয়েছিল, তখন এক্সামের জন্য আমি যেতে পেরেছিলাম না, তখন একটা ট্যুরের ব্যাপার ছিল, কিন্তু তারপর প্রজেক্টের ব্যাপারে আর কিছু বলেনি তেমন, তারপরে তো লকডাউন পড়ে গেল। আচ্ছা, হ্যাঁ সেটাই ব্যাপার আর কি। তো বিএসসি তো অনেকটা সময়ই তো লকডাউনে কেটে গেছে, একটা বিএসসি শেষের দিকে, এমএসসি পুরোটা করে। চলো আমরা শুরু করি এবারে। আচ্ছা দেখো, আমি মানে বেসিক্যালি পার্টারবেশন থিওরি যে 4টে ক্লাস নিয়েছি, 4টে ক্লাসে হচ্ছে প্রথম ক্লাসে আমরা আলোচনা করে, মানে প্রথম এবং সেকেন্ড ক্লাস বেসিক্যালি, প্রথম ক্লাস এবং সেকেন্ড ক্লাসের প্রথম জায়গাটা আমরা জাস্ট বেসিক্যালি মানে র্যালে-সলিঞ্জার পার্টারবেশন থিওরি থেকে ফার্স্ট অর্ডার কারেকশন টু এনার্জি, ফার্স্ট অর্ডার কারেকশন টু ওয়েভ ফাংশন, সেকেন্ড অর্ডার কারেকশন টু এনার্জি, তার এক্সপ্রেশন বের করেছিলাম, আর কিছু জেনারেল প্রপার্টিজের কথা বলেছিলাম। আর সেকেন্ড ক্লাসের শেষের দিকে আমি জাস্ট ওই তোমার পার্টারবেশন থিওরি দিয়ে তোমার ডাইপোল মোমেন্ট, পোলারাইজেবিলিটি কেমন করে বের করতে সেটাকে শিখিয়েছিলাম। থার্ড ক্লাসে আমরা যে প্রবলেমগুলো দিয়েছিলাম সেখানে হচ্ছে লিনিয়ার সিম্পল হারমোনিক অসিলেটরটাকে আনপাটার প্রবলেম ধরে তার মতো করে বিভিন্ন রকমের প্রবলেম করা। ফোর্থ ক্লাসে আমরা করেছি পার্টিকেল ইন ওয়ান ডাইমেনশনাল বক্স, সেটাকে আনপাটার প্রবলেম ধরে সেইখান থেকে কত রকমের বিভিন্ন রকমের প্রবলেম করতে হয় সেই জিনিসগুলোকে শেখানো। আচ্ছা, আজকে আমার ইচ্ছা আছে জিনিসটাকে মানে এই টাইম ইন্ডিপেন্ডেন্ট নন ডিজেনারেট কেসে মানে পার্টারবেশন থিওরি সেটাকে শেষ করে দেওয়ার টার্গেট আছে, জানি না আমি টার্গেটে কতটা সফল হব। আমরা 4টে-5টা প্রবলেম জাস্ট বলবো, 4টে-5টা প্রবলেম সেগুলো হবে, ধরো আমি মোটামুটি ভাবে খান দুয়েক প্রবলেম বলবো। রিজিড রোটারটাকে তোমার আনপাটার প্রবলেম ধরে তুমি কিভাবে মানে অ্যাকচুয়াল প্রবলেমগুলোকে সলভ করবে আর কি, সেই রকমের দুটো প্রবলেম বলবো। আর হাইড্রোজেন অ্যাটম প্রবলেমটাকে তোমার আনপাটার প্রবলেম ধরে সেইখান থেকে তোমার অ্যাকচুয়ালি যে রিয়েলিস্টিক প্রবলেমগুলোকে দেখা আর কি, সেরকম প্রচুর প্রবলেমস হয়। তার মধ্যে জাস্ট যেহেতু আমাদের র্যালে-সলিঞ্জার পার্টারবেশন থিওরি নিয়ে কথাবার্তা বলছি, সেখানে ডিজেনারেসি থাকলে অনেক ক্ষেত্রে অসুবিধে, মানে ফার্স্ট অর্ডার কারেকশন টু এনার্জি বের করতে হয়তো অসুবিধা হবে না, সেকেন্ড অর্ডার কারেকশন টু এনার্জি বা ফার্স্ট অর্ডার কারেকশন টু ওয়েভ ফাংশন বের করতে অনেক সময় অসুবিধা হয়। মানে হাইড্রোজেন অ্যাটমের ক্ষেত্রে গ্রাউন্ড স্টেট, হ্যাঁ, সেইখানে যে টাইপের পার্টারবেশন হচ্ছে আর কি, সেই টাইপের খান্তিনেক প্রবলেম নিয়ে আজকে আলোচনা করার জাস্ট ইচ্ছা আছে আমাদের। অন্তত পক্ষে রিজিড রোটার প্রবলেমের একটা প্রবলেম পুরো কষে দেওয়া, আর হাইড্রোজেন অ্যাটম প্রবলেমেরও একটা প্রবলেম পুরোপুরি কষে দেওয়া, এগুলোকে আমরা করব। আর বাকি প্রবলেমগুলোকে ওই একই রকমভাবে আমি অ্যাসাইনমেন্ট হিসেবে দেবো, সেইগুলো তোমরা চেষ্টা করবে, সেগুলো হয়তো তার মধ্যে কিছু হয়তো খুঁজে পেতে এখানে ওখানে চাইলে তুমি হয়তো পেয়ে যেতে পারো আর কি। ঠিক আছে, তাহলে আজকে আমাদের এমএসসির ক্লাস চলছে, আমরা পড়ছি হচ্ছে তখন বেসিক্যালি পার্টারবেশন থিওরি। এমএসসির ক্লাস পার্টারবেশন থিওরি হচ্ছে আজকে তোমার, সেই রেসপেক্টে পার্টারবেশন থিওরি হিসেব করলে লেকচার 5। আর ডেট তো আজকে 14 তারিখ। আচ্ছা, তাহলে আজকে আমি যেটা করব যে তোমার কিছু অ্যাপ্লিকেশনস নিয়ে কথাবার্তা হচ্ছে, অ্যাপ্লিকেশনস অফ র্যালে-সলিঞ্জার পার্টারবেশন থিওরি। ঠিক আছে, এইটা আমাদেরকে দেখতে হবে, অ্যাপ্লিকেশন অফ র্যালে-সলিঞ্জার পার্টারবেশন থিওরি। আচ্ছা, আজকে যে প্রবলেমগুলো হবে, আজকের প্রবলেমগুলোতে প্রথম যে প্রবলেমসগুলো সেইগুলোতে আমরা যেটা করব যে তোমার রিজিড রোটার
অ্যাজ দ্য unperturbed or মডেল সিস্টেম। এইটা ধরে আমরা বেশ কিছু প্রবলেম প্রথমে করতে চাইছি। আচ্ছা, রিজিড রোটার জিনিসটা কি তোমাদের অলরেডি জানা আছে, মানে রিজিড রোটারটা তোমাদের এমনি কোয়ান্টাম মেকানিক্সের মধ্যে পড়তে হয়, আর মাইক্রো স্পেকট্রোস্কোপি যখন পড়ো সেখানে তো রিজিড রোটার নিয়ে তোমাকে ডিটেলে পড়তে হয়, না হলে তুমি পার্টিকুলার ডায়াটমিক মলিকুলের ক্ষেত্রে, হেটেরোনিকটা ডায়াটমিক মলিকুলের ক্ষেত্রে যে মাইক্রো স্পেকট্রোস্কোপি, সেইখানে যে মডেলটাকে কনসিডার করা হয় সেটা ইউজুয়ালি রিজিড রোটার মডেল। আচ্ছা, ব্যাপারটা হচ্ছে এরকম যে তোমার ধরো আমি ওই ডায়াটমিক মলিকুলটাকে মাথায় রেখেই বলছি। ধরো তোমার একটা ডায়াটমিক মলিকুল যার মাস পয়েন্ট M1 এবং M2, তাহলে M1টা মোটামুটি ভারী দেন M1, M1টা ভারী দেন M2। এবার একটা সেন্টার অফ মাস আছে, এই সেন্টার অফ মাসের অ্যাবাউটে হচ্ছে তোমার বেসিক্যালি এটা মলিকুলটা ঘুরছে আর কি, বা বন্ডটা ঘুরছে। আচ্ছা, এখানে যেটা অ্যাজিউম করে নেওয়া হচ্ছে সেটা হচ্ছে এই যে অ্যাজাম্পশনটা হচ্ছে the bond is so strong that during rotation bond length does not change at all। মানে বন্ডটা এতটাই নাকি শক্ত যে ডিউরিং রোটেশন তোমার বন্ড লেন্থের কোনো চেঞ্জ হচ্ছে না। চেঞ্জ অ্যাট অল, হ্যাঁ, বন্ডটা এতটাই শক্ত যে ডিউরিং রোটেশন বন্ড লেন্থের কোনো চেঞ্জ হচ্ছে না। অর্থাৎ যদি তোমার এই ধরো এই বন্ড লেন্থটা যদি তোমার R0 থাকে, তো সেই R0ই থাকছে, কোনোভাবেই আরটা চেঞ্জ হচ্ছে না। ঠিক আছে, তাহলে এইটা হচ্ছে রিজিড রোটার, মানে হচ্ছে বন্ডটাকে এতটাই শক্ত ধরে নিচ্ছ যে যখন ঘুরবে তার জন্য একটা সেন্ট্রিফিউগাল ফোর্স কাজ করবে, সেই সেন্ট্রিফিউগাল ফোর্সের জন্য বন্ডটা যদি ইলাস্টিক হতো বা বন্ডটা যদি অতটা শক্ত না হতো তাহলে একটা ইলংগেশন হতে পারতো, তাকে বলে সেন্ট্রিফিউগাল ডিস্টরশন আর কি, সেটা হতে পারতো। সেন্ট্রিফিউগাল ডিস্টরশনটা এখানে জাস্ট ইগনোর করা হচ্ছে। দ্য বন্ড ইজ সো স্ট্রং দ্যাট ডিউরিং রোটেশন বন্ড ডাজ নট চেঞ্জ অ্যাট অল। আচ্ছা, তখন যেটা তুমি পাবে সেটা হচ্ছে যে মোমেন্ট অফ ইনার্সিয়া এই পার্টিকুলার কেসে, এটা তুমি করে দেখে নিতে পারো। মোমেন্ট অফ ইনার্সিয়া সেটা আই, এটাকে আমি I0 নাম দিচ্ছি, এটা মিউ ইন্টু R0 স্কোয়ার এইরকম ভাবে হবে। সেটা হচ্ছে কনস্ট্যান্ট, মিউ হচ্ছে তোমার রিডিউস মাস, যেখানে মিউটা হচ্ছে M1 M2 বাই M1 প্লাস M2, এটাকে বলা হচ্ছে রিডিউস মাস। আর R0টা হচ্ছে তুমি সেইভাবে বলতে পারো ইকুইলিব্রিয়াম বন্ড লেন্থ, যেটা তোমার কনস্ট্যান্ট। হ্যাঁ, এটা যে মোমেন্ট অফ ইনার্সিয়াটা। আচ্ছা, এবং যেহেতু এটা রিজিড রোটার সকল কোনো পোটেনশিয়াল এনার্জি নেই, তাহলে তোমার হ্যামিল্টনিয়ান যেটা হ্যামিল্টনিয়ান বা হ্যামিল্টনিয়ান অপারেটর যাই বলো না কেন, হ্যামিল্টনিয়ান অপারেটরটা এই পার্টিকুলার সিস্টেমে কি হয়ে যাবে, সেটা আমি H0 বলছি, সেটা জাস্ট সিম্পলি L স্কোয়ার বাই টোয়াইস I0 এইটা, তার মানে বেসিক্যালি এটা L স্কোয়ার বাই টোয়াইস মিউ R0 স্কোয়ার। মানে এটা হচ্ছে তোমার রোটেশনাল কাইনেটিক এনার্জি পার্ট, কোনো পোটেনশিয়াল এনার্জি নেই। রোটেশনাল কাইনেটিক এনার্জিটা যেমন লিনিয়ার কাইনেটিক এনার্জি P স্কোয়ার বাই টোয়াইস M হয়, এখানে হচ্ছে L স্কোয়ার বাই টোয়াইস I0 হয়। এর I0 এখানে একটা কনস্ট্যান্ট, তাহলে H0 যখন অপারেটর বলবে তখন L স্কোয়ারের অপারেটরটা লাগবে, I0টাকে তুমি চাইলে মিউ R0 স্কোয়ার দিয়ে তুমি রিপ্লেস করে দিতে পারছো। এটা যে হ্যামিল্টনিয়ান অপারেটরটা। আচ্ছা, এবার তাহলে এই সিস্টেমের জন্য তুমি যদি টাইম ইন্ডিপেন্ডেন্ট শ্রোডিঞ্জার ইকুয়েশনটাকে দেখো তাহলে কি হবে সেটা, টাইম ইন্ডিপেন্ডেন্ট শ্রোডিঞ্জার ইকুয়েশনটা হচ্ছে না H0। আচ্ছা, ওয়েভ ফাংশনটা আমি ফর দ্য টাইম বিং এটাকে এই সাই J0 এইরকমভাবে লিখছি, মানে কোয়ান্টাম নাম্বারটা n না করে আমি জে লিখছি, আর ওয়েভ ফাংশনটা এতদিন ধরে যেহেতু সাই ধরে এসেছি সাইটাকে লিখলাম। সেই সাইটা অ্যাকচুয়ালি কি পরে আমি বলবো, এটা E0 সাই J0, এটা হচ্ছে টাইম ইন্ডিপেন্ডেন্ট শ্রোডিঞ্জার ইকুয়েশনটা। আচ্ছা, যেখানে এই E0 যেটা সেটা হচ্ছে J ইন্টু J প্লাস 1
এইচ স্কোয়ার মানে এইচ কস স্কোয়ার বাই টোয়াইস আই তুমি করতে পারতে, মানে বেসিক্যালি এল স্কোয়ার বাই টোয়াইস আই জিরো হবে। এলটা হচ্ছে এল স্কোয়ারটা হচ্ছে জে ইন্টু জে প্লাস ওয়ান এইচ কস স্কোয়ার। এইচ কস স্কোয়ার মানে এইচ স্কোয়ার বাই 4 পাই স্কোয়ার, তার সঙ্গে একটা 2 মিউ আর জিরো স্কোয়ার আছে, তার মানে একবার লিখে দিতে পারো জে ইন্টু জে প্লাস ওয়ান এইচ স্কোয়ার বাই 8 পাই স্কোয়ার মিউ আর জিরো স্কোয়ার। এটা হচ্ছে এনার্জিটা। আচ্ছা এই যে এনার্জিটা এইটা হচ্ছে ইন দ্য ইউনিট অফ জুল, ইন দ্য ইউনিট অফ জুল হচ্ছে এটা হয়। আচ্ছা এবার ইন দ্য ইউনিট অফ সেন্টিমিটার ইনভার্স, ইন সেন্টিমিটার ইনভার্স যদি এনার্জিটাকে তুমি লিখতে চাও, আমি এইরকম ভাবে লিখলাম। আসলে কি হয় না, জুল ইউনিটে যেটা তাকে এইচ সি দিয়ে ভাগ করে দেওয়া, ভাগ করে দিয়ে এটা হয়ে যাবে কত, জে ইন্টু জে প্লাস ওয়ান এইচ বাই 8 পাই স্কোয়ার, 8 পাই স্কোয়ার মিউ আর জিরো স্কোয়ার সি, এটাকে তুমি লিখতে পারো বি জে ইন্টু জে প্লাস ওয়ান। আচ্ছা যেখানে যেখানে বিটা হচ্ছে এইচ বাই 8 পাই স্কোয়ার মিউ আর জিরো স্কোয়ার সি, যেটাকে বলা হয় ইজ কল্ড দ্য রোটেশনাল কনস্ট্যান্ট। এটা হচ্ছে তোমার, এটা অ্যাটমিক মলিকুলের জন্য দিস ইজ দ্য রোটেশনাল কনস্ট্যান্ট, এবং এর ইউনিট অবশ্যই তোমার সেন্টিমিটার ইনভার্স। তাহলে জাস্ট রিজিড রোটারের জন্য এনার্জিটা এইরকম ভাবেই লোকে বেশি লেখে বি জে ইন্টু জে প্লাস ওয়ান, কিন্তু যদি এনার্জিটা তুমি জুল ইউনিটে কনভার্ট করো তাহলে কিন্তু এই সি দিয়ে তোমায় গুণ হতে হবে, গুণ করতে হবে, কারণ অ্যাকচুয়ালি এনার্জিটা জুলেই হওয়া উচিত, তুমি সেন্টিমিটার ইনভার্সে কনভার্ট করেছো, জাস্ট এনার্জিটা যেটা জুল ইউনিট ছিল তাকে এইচ সি দিয়ে ভাগ করে, এখানে একটা এইচ এখানে বাদ চলে গেছে, এখানে একটা সি এক্সট্রা জুড়ে গেছে, তাহলে জে ইন্টু জে প্লাস ওয়ান বাদ দিয়ে বাকি যে পুরো পার্টটা সেটাই তোমার রোটেশনাল কনস্ট্যান্ট বি, তাহলে বিটা হলে এইচ বাই 8 পাই স্কোয়ার মিউ আর জিরো স্কোয়ার সি। এটা তাহলে এই হচ্ছে আনপার্ট অফ এনার্জিটা। আর কি, আর আনপার্ট অফ ওয়েভ ফাংশন যেটা সাই জে জিরো, সেটা আনপার্ট অফ ওয়েভ ফাংশন, সেটা জাস্ট তোমার তুমি যদি সেইভাবে লেখো, এইটা হচ্ছে ওয়াই জে এম থিটা ফাই, এইটা যেটাকে তুমি বলতে পারো স্ফেরিক্যাল হারমোনিক্স। দিস ইজ দ্য স্ফেরিক্যাল হারমোনিক্স। রিজিড রোটারের জন্য যে ওয়েভ ফাংশনগুলো সেটা বেসিক্যালি স্ফেরিক্যাল হারমোনিক্স। আর স্ফেরিক্যাল হারমোনিক্সগুলো কি হয় না, এটা হচ্ছে সাইমালটেনিয়াস আইগেন ফাংশন সব, simultaneous eigenfunction of L square and Lz। কেমন করে না, L স্কোয়ারটা যদি তোমার ওয়াই জে এম থিটা ফাই এর উপর কাজ করে। আচ্ছা এখানে একটা জিনিস বলি যে যেটা হচ্ছে তোমার রোটেশনাল কোয়ান্টাম নাম্বার, হ্যাঁ এটা রোটেশনাল কোয়ান্টাম নাম্বার, তার অ্যালাউড ভ্যালু কি কি হতে পারে 0 1 2 3 ডট 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 ইত্যাদি। আর এমটা হচ্ছে তোমার সেই রেসপেক্টে একে তুমি বলতে পারো ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার, ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার ফর এ গিভেন যে allowed values, কোন given যে allowed values of m হচ্ছে তোমার প্লাস জে টু মাইনাস জে উইথ ইউনিট ইন্টারভ্যাল। মানে ধরো তোমার যদি এম এর ভ্যালু জে এর ভ্যালু 2 হয় তাহলে এম এর ভ্যালু +2 +1 0 -1 -2, তার মানে তোমার বেসিক্যালি হচ্ছে তোমার 2j+1 পসিবিলিটি আর কি। মানে যেটা তুমি দেখতে পাচ্ছ যে ওয়েভ ফাংশনটা, আচ্ছা এটাকে লিখে নিই তারপর বলছি, যে এল স্কোয়ারটা যখন ওয়াই জে এম এর উপরে কাজ করছে সেটা তোমার দেয় কত না জে ইন্টু জে প্লাস ওয়ান এইচ কস স্কোয়ার, এইটা হয়ে গেল তোমার অ্যাঙ্গুলার মোমেন্টামের স্কোয়ারটা, তার সঙ্গে ওয়াই জে এম থিটা ফাইটা হয়ে গেল। আর যখন জেড কম্পোনেন্ট অফ অ্যাঙ্গুলার মোমেন্টাম সেটাই স্ফেরিক্যাল হারমোনিক্সের উপরে কাজ করবে, সেটা হয়ে যাবে তোমার এম এইচ ক্রস ইন্টু ওয়াই জে এম থিটা ফাই। তাহলে এটা হচ্ছে স্ফেরিক্যাল হারমোনিক্সের তোমার বৈশিষ্ট্য। তাহলে এই মানে এল স্কোয়ার এবং এল জেড সাইমালটেনিয়াস আইগেন ফাংশনস হবে, হ্যাঁ। তাহলে এল স্কোয়ারটা যদি ওয়াই এর উপরে কাজ করে তাহলে জে ইন্টু জে প্লাস ওয়ান এইচ কস স্কোয়ার দেয়, আর এল জেডটা যখন কাজ করবে হচ্ছে সেই ফাংশনটাকে ফেরত দিলে উইথ কনস্ট্যান্ট মাল্টিপ্লাই, সেটা হচ্ছে এম ইন্টু এইচ ক্রস। তাহলে জেড কম্পোনেন্ট অফ অ্যাঙ্গুলার মোমেন্টামটা হয়ে গেল এম ইন্টু এইচ ক্রস, আর এল স্কোয়ারটা হয়ে গেছে এইটা। তার মানে তুমি যদি বলো যে এল এর ম্যাগনিটিউডটা যদি ক্যালকুলেট করো তাহলে সেটা হয়ে যাবে √অফ জে ইন্টু জে প্লাস ওয়ান এইচ ক্রস, আর জেড কম্পোনেন্ট অফ অ্যাঙ্গুলার মোমেন্টাম সেটা হয়ে যাচ্ছে তোমার এম ইন্টু এইচ ক্রস। এটা
আচ্ছা, আর এখানে যেটা বলছিলাম দেখো, যেটা হচ্ছে রোটেশনাল কোয়ান্টাম নাম্বার আর এম ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার, যার পসিবল ভ্যালুগুলো হচ্ছে কোন একটা গিভেন জে এর জন্য প্লাস জে টু মাইনাস জে উইথ ইউনিট ইন্টারভ্যাল। আচ্ছা, এবার একটা জিনিস খেয়াল করো তুমি, যে এই যে ওয়েভ ফাংশনটা তোমার দুটো কোয়ান্টাম নাম্বার জে এবং এম এর উপর ডিপেন্ড করছে, কিন্তু এনার্জিটা কি হলো না, এনার্জিটা শুধুমাত্র জে এর উপর ডিপেন্ড করছে। তাহলে এনার্জিটা শুধু জে এর উপর ডিপেন্ড করলো, কিন্তু ওয়েভ ফাংশনটা তোমার জে এবং এম এর উপর ডিপেন্ড করলো। তাহলে ফরে গিভেন জে there are 2j plus 1 allowed values of m, তাই তো? এই যে প্লাস জে টু মাইনাস জে উইথ ইউনিট ইন্টারভ্যাল যদি হয়, তাহলে একটা গিভেন জে এর জন্য m এর অ্যালাউড ভ্যালুস হচ্ছে 2j plus 1টা। তা দিস means for a given energy there is 2j plus 1 linearly independent wave function। হ্যাঁ, তাহলে ফর এ গিভেন এনার্জি দেয়ার ইজ 2j plus 1 লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট ওয়েভ ফাংশন। তার মানে কি দাঁড়ালো, একটা এনার্জি যদি 2j plus 1টা যদি লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট ওয়েভ ফাংশন থাকে, তাহলে তার মানে জানা হচ্ছে যে ডিজেনারেসিটা হয়ে গেল। এর বেসিক্যালি মানে যে ডিজেনারেসিটা হচ্ছে তোমার এই 2j plus 1। তাহলে গ্রাউন্ড স্টেটটাই শুধুমাত্র নন ডিজেনারেট, এক্সাইটেড স্টেটগুলো তার একটা ডিজেনারেসি থাকছে এবং সেই ডিজেনারেসিটা 2j plus 1। আচ্ছা, একটা জিনিস তাহলে এখানে খেয়াল করে দেখো, যে তুমি জানো যে যদি তুমি ফার্স্ট অর্ডার কারেকশন টু ওয়েভ ফাংশন বা সেকেন্ড অর্ডার কারেকশন টু এনার্জি বের করতে চাও, তখন ডিজেনারেট কেসে কিন্তু তোমার প্রচুর সমস্যা হবে। কারণ আমি র্যালে-ছলিঞ্জার পারটারবেশন থিওরিতে তুমি এক্সপেক্ট করছো যে তোমার এনার্জি লেভেলসগুলো নন ডিজেনারেট, সেগুলো গ্রাউন্ড স্টেটটা কোনো অসুবিধা নেই। আর ফার্স্ট অর্ডার কারেকশন টু এনার্জি ক্যালকুলেট করার সময় কিন্তু কোথাও কোনো গন্ডগোল আসে না, কারণ ফার্স্ট অর্ডার সেকেন্ড অর্ডার কারেকশন এনার্জি বের করতে গেলে তোমার ডিনোমিনেটরটা যেটা EM0 মাইনাস EN0 সেটা 0 হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। সেই জন্য তোমার সেকেন্ড অর্ডার কারেকশন এনার্জি বের করতে গিয়ে তোমার অসুবিধা হতে পারে। হ্যাঁ, কিন্তু সেই অসুবিধাটা রিজিড রোটার প্রবলেমের ক্ষেত্রে বাইপাস করার রাস্তা আছে আর কি এটা। আর কিন্তু ফার্স্ট অর্ডার কারেকশন এনার্জি ক্যালকুলেট করতে গেলে কোথাও বেসিক্যালি সেইভাবে কোনো অসুবিধা নেই। তাহলে আমি এই যে ওয়েভ ফাংশনের যে ডিটেলসটা, মানে আমি বলছি স্ফেরিক্যাল হারমোনিক্স, তার এক্সপ্লিসিট ফর্মটা কেমন, সেই সব যখন দরকার পড়বে তখন না ইউজ করব। কারণ আমি কিন্তু এখন লিখেও দিই তোমার মনে থাকবে না, কারণ এই ধরনের কেসে তোমার এই যে থিটা পার্ট আর ফাই পার্টটা খুব সহজ, যেটা 1/√2 পাই e⁻im ফাই এটা হয়ে যায়। আর থিটা পার্টটা কিন্তু বেশ সমস্যা, সেটা তোমাকে অ্যাসোসিয়েটিভ লিজেন্ডে পলিনোমিয়াল বা লিজেন্ডে পলিনোমিয়াল দিয়ে তোমাকে তার সলিউশনটাকে লিখতে হবে আর কি। সেটা একটু কমপ্লিকেটেড, এটা এখন মনে থাকলে তোমার মানে আমি যদি লিখেও দিই তোমার মনে থাকবে না, যখন দরকার পড়বে তখন করসপন্ডিং বইয়ের বিভিন্ন জায়গা থেকে তুমি ওটাকে দেখে নিতে পারবে। যাকে তাহলে যেটা কথা সেটা হচ্ছে যে এই আনপার্টাবড সিস্টেম যেটা, সেইটাকে আমি প্রথমে একটুখানি আলোচনা করে নিলাম। হারমোনিক অসিলেটরের ক্ষেত্রে আনপার্টাব সিস্টেম, তার এনার্জি ওয়েভ ফাংশন নিয়ে কিছু কথাবার্তা বলা হয়েছিল। পার্টিকুলার বক্স যখন আনপার্টাব প্রবলেম হিসেবে তুমি নিচ্ছ, তখন তার এনার্জি আইগেন ভ্যালু এবং ওয়েভ ফাংশনের কিছু কথাবার্তা বলা হয়েছে। এখানেও মোটামুটি যতটুকু কথাবার্তা দরকার আমি সেটাই কাজ বললাম। আচ্ছা, মানে এইটা যদি তোমার আনপার্টাব প্রবলেম হয়, তাহলে আমার অ্যাকচুয়াল কিছু প্রবলেম আমি জাস্ট ডিল করতে চাইছি, যে অ্যাকচুয়াল প্রবলেমটাকে তুমি জাস্ট এই যে রিজিড ডটার প্রবলেমটাকে আনপার্টাব ধরে তার উপরে যে সামান্য স্মল কারেকশন করেই তুমি লিখে ফেলতে পারবে। আচ্ছা, প্রথমেই যে প্রবলেমটা আমার মাথায় আসছে, তোমারও দেখবে ন্যাচারালি নিশ্চয়ই মাথায় আসছে, সেটা হচ্ছে নন রিজিড রোটার প্রবলেম। তাহলে প্রথম যে প্রবলেমটা তুমি করতে চাইছো সেটা হচ্ছে নন রিজিড রোটার। কারণ যখন মাইক্রো স্পেকট্রোস্কোপি তুমি করেছো, তখন দেখবে তুমি যে বই পড়ো না, এখানে ব্যানুয়েল বা আরো যে সমস্ত বইপত্র পড়েছো, সেইখানে কিন্তু নন রিজিডির কারেকশনটা একটা ইম্পর্টেন্ট পার্ট আর কি। নন রিজিড রোটার মানে রিজিড রোটার অ্যাপ্রক্সিমেশনে তুমি যে বন্ড লেন্থটাকে বের করো বা দুটো পাশাপাশি স্পেকট্রাল লাইনের মধ্যে যে গ্যাপটা, সেগুলো সমান হয়, কিন্তু বাস্তবে দেখা গেল সেটা সমান নয়। যে ভ্যালু বাড়ার সাথে সাথে পাশাপাশি দুটো স্পেকট্রাল লাইনের মধ্যে গ্যাপটা 2b থেকে আস্তে 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 কমছে, এবং তার মতো করে ইকুইলিব্রিয়াম বন্ড লেন্থটা ক্যালকুলেট করলে আস্তে আস্তে বাড়ছে। সেইটাকে এক্সপ্লেন করতে গেলে তোমাকে জাস্ট মেনে নিতে হচ্ছিল যে না, সিস্টেমটা অ্যাকচুয়ালি রিজিড রোটার না, ওটা অ্যাকচুয়ালি নন রিজিড রোটার। ঠিক আছে, তাহলে নন রিজিড রোটার
সেইটাকে ধরে নিয়ে তার একটা এনার্জি এক্সপ্রেশন নিশ্চয়ই তুমি এরকম লিখেছিলে, বি জে ইন্টু জে প্লাস ওয়ান মাইনাস ডি জে স্কোয়ার ইন্টু জে প্লাস ওয়ান তার স্কোয়ার, সেইটাকে ধরে তুমি জাস্ট ওই পুরো জিনিসটাকে এক্সপ্লেন করার চেষ্টা করেছো। আর এবারে আমাদের কথা কেটা হচ্ছে যে ওই যে তুমি নন রিজিড রোটারের জন্য একটা এনার্জি কারেকশন লিখেছিলে, মানে যেটা রিজিড রোটারের জন্য বি জে ইন্টু জে প্লাস ওয়ান, আর নন রিজিড রোটার একটা অ্যাডিশনাল একটা নেগেটিভ পার্ট চলে এলো মাইনাস ডি জে স্কোয়ার ইন্টু জে প্লাস ওয়ান তার স্কোয়ার, এই যে পার্টটা তুমি জাস্ট লিখে ফেললে, ওটা কি করে এলো? মানে এটা কি জাস্ট সিম্পলি মুখস্থ করার জিনিস, না ওটা পাওয়ার কোন একটা রাস্তা আছে? তাহলে আমরা আজকে তোমাদের প্রথম যে রিজিড রোটার প্রবলেমটাকে আনপাটার ধরে ফার্স্ট যে অ্যাকচুয়াল বা পাটার প্রবলেমটাকে করবো, সেটা যে নন রিজিড রোটার প্রবলেম, সেইখানে কেমন করে তোমার ওই ফার্স্ট অর্ডার কারেকশন টু এনার্জি, সেটা জাস্ট তোমার ওই ডি জে স্কোয়ার ইন্টু জে প্লাস ওয়ান প্লাস স্কোয়ার এইরকমভাবে আসছে উইথ এ নেগেটিভ সাইন, এবং ডিটা যেখানে সেন্ট্রিফিউগাল ডিস্টরশন কনস্ট্যান্ট, সেটা হচ্ছে 4b³ বাই নিউ জিরো অসিলেটর তার স্কোয়ার। তাহলে এই জায়গাটা একটা আমি আজকে দেখাতে চাইছি। ঠিক আছে, তাহলে ব্যাপারটা কীরকম? তাহলে ব্যাপারটা যেটা হচ্ছে যে তুমি এই যে ডায়াটমিক মলিকুলটাকে কনসিডার করেছো, এখানে একটা মাস পয়েন্ট ছিল m1, এখানে একটা মাস পয়েন্ট তুমি নিচ্ছ m2, তাহলে এই যে তুমি রোটেট করাচ্ছ বলছো কোন একটা ফিক্সড মানে সেন্টার অফ মাসের অ্যাবাউটে, এবারে কথা হচ্ছে যা তুমি দেখো অ্যাকচুয়ালি তুমি তো জানো যে সত্যি সত্যি কিন্তু বন্ডটা অতটা স্ট্রং নয়, বন্ডটা বরং ইলাস্টিক, কারণ এরপরে এই ডায়াটমিক মলিকুলটাকেই তুমি জাস্ট মডেল করছো হারমোনিক অসিলেটর দিয়ে। তার হারমোনিক অসিলেটর তার একটা ইলাস্টিসিটি আছে, একটা তোমার ইকুইলিব্রিয়াম পজিশন থেকে সে স্ট্রেসড হতে পারে, কমপ্রেস হতে পারে, একটা রেস্টোরিং ফোর্স থাকে, যে রেস্টোরিং ফোর্সটা হুকস ল দিয়ে যায়, তার একটা প্যারাবোলিক পোটেনশিয়াল হয় যেটা হাফকে আর মাইনাস আর জিরো তার স্কোয়ার হয়, এগুলো তুমি জানো। তার ডায়াটমিক মলিকুল একটু আগে যাকে তুমি রিজিড রোটার বলছিলে, বাস্তবে সে রিজিড হতেই পারে না, কারণ ডায়াটমিক মলিকুল সেই তার অনেক কিছু তুমি এক্সপ্লেন করে দিতে পারছো, সেটাকে জাস্ট হারমোনিক অসিলেটর ধরে নিয়ে বা অ্যানহারমোনিক অসিলেটর ধরে নিয়ে। তার মানে যেটা মোদ্দা কথা সেটা হচ্ছে এই যে মানে দ্য বন্ডটা ইলাস্টিক, মানে ইন অ্যাকচুয়াল কেস the bond is not rigid but it is non-rigid or তুমি বলতে পারো ইলাস্টিক। এটা বাট ইন অ্যাকচুয়াল কেস দ্য বন্ড ইজ নট রিজিড বাট ইট ইজ নন রিজিড অর ইলাস্টিক। ঠিক আছে, এইটা আচ্ছা। এবারে মানে যেটা কথা হচ্ছে যে মানে ইলাস্টিক মানে হচ্ছে যে যখন তোমার রোটেশন হচ্ছে, যে ডিউরিং রোটেশন মানে যে সেন্টার অফ মাসের অ্যাবাউটে যখন সে রোটেট করছে, দেয়ার উইল বি এ সেন্ট্রিফিউগাল ডিস্টরশন, মানে সেন্ট্রিফিউগাল ফোর্স থাকবে, কেন্দ্র বহির্মুখী একটা ফোর্স থাকবে সেন্ট্রিফিউগাল ফোর্স, তার জন্য বন্ড লেন্থ তোমার পাল্টে যাবে, দেয়ার উইল বি এ সেন্ট্রিফিউগাল ডিস্টরশন। তো ডিউরিং রোটেশন দেয়ার উইল বি এ সেন্ট্রিফিউগাল ডিস্টরশন। আচ্ছা, আজ এবারে কথাটা হচ্ছে এই যে সেন্ট্রিফিউগাল ডিস্টরশনটা হচ্ছে, এবারে কথাটা হচ্ছে সেই ডিস্টরশনের জন্য যে বন্ডটা ছিঁড়ে যাচ্ছে সেরকম সিচুয়েশন পর্যন্ত আমি যাচ্ছি না, আমি জাস্ট বলছি যে ইকুইলিব্রিয়াম পজিশন থেকে সে জাস্ট সিম্পলি তোমার ডিসপ্লেসড হচ্ছে কিছুটা, মানে আমি ধরে নিচ্ছি যে মানে উই অ্যাজিউম দ্যাট দ্য ডিসপ্লেসমেন্ট from the equilibrium position from the equilibrium position is not very large, such that the restoring force can be approximated by হুকস ল, মানে রেস্টোরিং ফোর্সটা তুমি হুকস ল দিয়ে অ্যাপ্রক্সিমেট করতে পারবে, মানে তোমার মানে ইন আদার ওয়ে তুমি যেটা বলতে পারো যে মানে সিম্পল হারমোনিক অসিলেটর ফোর্স ফিল্ড আর কি, মানে যে ফোর্সটা কাজ করছে আর কি সিম্পল হারমোনিক
ফোর্স ফিল্ডের মধ্যে তুমি আছো, মানে অ্যানহারমোনিক ফোর্স ফিল্ডের মধ্যে তুমি নাই, সেন্ট্রিফিউগাল ফোর্স ফিল্ডের মধ্যে আছো। তার মানে এটা দাঁড়াচ্ছে যে তোমার যে একটা তাহলে একটা পোটেন্ট মানে মানে যেটা হচ্ছে রেস্টোরিং ফোর্সটা তুমি এইভাবে মানে ভাবতে পারো তুমি, মানে হুকস লটা ওবে করছে মানে তোমার যে সকল রেস্টোরিং ফোর্সটা এফটাকে তুমি কাছে লিখতে পারছো মাইনাস কে, মানে এই মানে আসলে রেস্টোরিং কথাটা মানেই হচ্ছে তোমার ডিসপ্লেসমেন্ট যেদিকে হবে ফোর্সটা তো উল্টো দিকে কাজ করবে, সেখানে এখানে মাইনাস সাইনটা আছে, মাইনাস কে আর মাইনাস আর জিরো আমি এইরকম ভাবে লিখছি, যেখানে কেটাকে বলা হয় কি ফোর্স কনস্ট্যান্ট, তাই তো, ফোর্স কনস্ট্যান্ট হুইচ ইজ এ মেজার অফ স্টিফনেস or a rigidity of the bond, which is a measure of stiffness or a rigidity of the bond. The force constant which is a measure of stiffness or a rigidity of the bond. আর তোমার থাকছে আর জিরোটা হচ্ছে তোমার ইকুইলিব্রিয়াম বন্ড লেন্থ, আরটা হচ্ছে তোমার ইনস্ট্যান্টিনিয়াস বন্ড লেন্থ। বন্ড লেন্থ যাতে করে আর মাইনাস আর জিরো এই যে পার্টটা, হ্যাঁ এইটা আর কি, মানে তুমি এইভাবে যদি বলো যে আর মাইনাস আর জিরো সেটাকে তুমি এক্স বলতে পারো, এইটা বেসিক্যালি ডিসপ্লেসমেন্ট ফ্রম দ্য ইকুইলিব্রিয়াম পজিশন। ডিসপ্লেসমেন্ট ফ্রম দ্য ইকুইলিব্রিয়াম পজিশন। তাহলে দেখো, তাহলে আমার যেটা হচ্ছে যে এখন আর ওটা রিজিড রোটার না নন রিজিড রোটার। এবার নন রিজিডিটিটা কেন, কারণ বন্ডটা ইলাস্টিক বলে। এবার ইলাস্টিক যদি হয় যখন সে ধরো জোরে ঘুরছে, সেন্ট্রিফিউগাল ফোর্সটা বাইরের দিকে কাজ করছে, তো তাহলে যদি শুধুই বাইরের দিকে ফোর্সটা কাজ করে তাহলে তো বন্ডটা ছিঁড়ে যাবে। তাহলে বন্ডটা কিন্তু একটা ইলাস্টিসিটি আছে বলে সে কিন্তু তাকে আবার আগের জায়গায় ফিরিয়ে আনার চেষ্টা করবে। আগের জায়গায় ফিরিয়ে আনবে কেন না, একটা রেস্টোরিং ফোর্স কাজ করছে, আমি ধরে নিচ্ছি সেই রেস্টোরিং ফোর্সটা হচ্ছে তোমার হুকস ল ওবে করছে বা সিম্পল হারমোনিক ফোর্স ফিল্ডের মধ্যে আছে, সেই রেস্টোরিং ফোর্সটা হচ্ছে তোমার এইটা। তাহলে এটা দাঁড়াচ্ছে দেখো এই যে নন রিজিড রোটারের ক্ষেত্রে যেটা ইম্পর্টেন্ট পয়েন্ট, যে তোমার অ্যাকচুয়ালি অ্যাট ইকুইলিব্রিয়াম তোমার তাহলে কি হবে, অ্যাট ইকুইলিব্রিয়ামে কি হবে, তাহলে অ্যাট ইকুইলিব্রিয়ামে দেখো একটা সেন্ট্রিফিউগাল ফোর্স কাজ করছে, এটা আমি যেহেতু দুটো মাস পয়েন্ট আছে সবটা রিডিউস মাসের রেসপেক্টে বলছি, তাহলে এম আর ওমেগা রোটেশন তার স্কোয়ার, মানে এখানে ওমেগাটা হচ্ছে রোটেশনাল যে অ্যাঙ্গুলার ভেলোসিটি আর কি, মানে এম ভি স্কোয়ার বাই আর হয় বা এম আর ওমেগা স্কোয়ার হয়। এইটা হচ্ছে তোমার সেন্ট্রিফিউগাল ফোর্স যেটা তোমার বন্ডটাকে ছিঁড়ে ফেলতে চায়। তাহলে মানে এইটা হচ্ছে তোমার মানে মানে কি বলবো, একটা সেন্ট্রিফিউগাল ফোর্স বা ডিসরাপ্টিং ফোর্স। এটা ডিসরাপ্টিং ফোর্স arises from সেন্ট্রিফিউগাল ফোর্স। মানে এইটার জন্য কি হয় না, বন্ডটা ছিঁড়ে যেতে চায়, আর তাকে ধরে রাখছে কে না কে ইন্টু আর মাইনাস আর জিরো। এইটাকে আমি বলছি তোমার সিমেন্টিং ফোর্স। মানে সিমেন্ট কি করে, দুটো ইঁটকে ধরে রাখে, এটা সিমেন্টিং ফোর্স যেটা ধরে রাখছে, অ্যারাইজেস ফ্রম হুকস ল। এটা তাহলে দেখো ইকুইলিব্রিয়ামে যেটা হবে, এটা আমি একটা ইকুয়েশন লিখে রাখলাম। হ্যাঁ, তাহলে এটা কথা যে তোমার ডিসরাপ্টিং ফোর্স দ্যাট অ্যারাইজেস ডিউ টু সেন্ট্রিফিউগাল ফোর্স বা রোটেশনের জন্য এটা অ্যারাইজ করছে, সেটা তোমার সিমেন্টিং ফোর্স তার সঙ্গে হচ্ছে তোমার সমান হবে। ঠিক আছে, তাহলে এইটা একটা ইম্পর্টেন্ট পয়েন্ট তোমাকে মাথায় রাখতে হচ্ছে। ঠিক আছে, আচ্ছা এবারে যেটা কথা যে রেস্টোরিং ফোর্স যদি ওটা হয়, তাহলে এখন কিন্তু একটা পোটেনশিয়াল থাকছে, মানে যা রিজিড রোটার প্রবলেমের ক্ষেত্রে শুধুমাত্র রোটেশনাল কাইনেটিক এনার্জি ছিল, কিন্তু এখন একটা পোটেনশিয়াল এনার্জি আসছে। পোটেনশিয়াল এনার্জিটাকে যদি তুমি ভি অ্যাজ এ ফাংশন অফ আর বলো, সেটা কি না হাফ কে আর মাইনাস আর জিরো তার স্কোয়ার। এটা নিশ্চয়ই তোমায় বলতে হবে না, যদি রেস্টোরিং ফোর্সটা এইটা হয় মাইনাস ডিভি ডিআর সেটা হচ্ছে ফোর্সের সঙ্গে সমান হয়, তুমি যদি ইন্টিগ্রেট করো তাহলে পোটেনশিয়াল এনার্জি কেটা এটা ভিআরটা হয়ে যাচ্ছে হাফ কে আর মাইনাস আর জিরো তার স্কোয়ার। তাহলে তুমি যদি হ্যামিল্টনিয়ান অপারেটর, মানে বা তার আগে বলি
হ্যামিল্টনিয়ানের থেকেও আগে বলে দিচ্ছি। ধরো টাইম ইন্ডিপেন্ডেন্ট শ্রোডিঞ্জার ইকুয়েশনটা তুমি যদি এখন লিখতে চাও, টাইম ইন্ডিপেন্ডেন্ট শ্রোডিঞ্জার ইকুয়েশন ফর নন রিজিড রোটার যদি তুমি লেখো, এটা কি হবে? আমি এইভাবে লিখছি, এইচ সাই এন ইকুয়াল টু, সাই এন নয় সাই জে, রাদার এইচ সাই জে ইকুয়াল টু ই জে সাই জে, এইচ সাই জে ইকুয়াল টু ই জে সাই জে। ঠিক আছে, মানে কোয়ান্টাম নাম্বারটা এন না লিখে আমি জাস্ট এখানে তোমার জে লিখছি, তাহলে এইচ সাই জে ইকুয়াল টু ই জে সাই জে। যেখানে খেয়াল করো এই যেটা হ্যামিল্টনিয়ানটা সেটা কি হবে দেখো, একটা হচ্ছে এল স্কোয়ার বাই টোয়াইস আই, এইটা হচ্ছে রোটেশনাল কাইনেটিক এনার্জি পার্ট, আর তার সঙ্গে পোটেনশিয়াল এনার্জি পার্টটা কত এলো, হাফ কে আর মাইনাস আর জিরো তার স্কোয়ার, এইটা। তাহলে একটা হচ্ছে তোমার এই এল স্কোয়ার বাই টোয়াইস আই, এটা যে কাইনেটিক রোটেশনাল কাইনেটিক এনার্জি পার্ট, আর একটা হাফ কে আর মাইনাস আর জিরো তার স্কোয়ার, সেটা হচ্ছে পোটেনশিয়াল এনার্জি পার্ট। এই ডান দিকের পার্টটা তোমার আর কোনো অপারেটর না লিখলেও চলবে, কারণ পজিশন অপারেটরটা হচ্ছে পজিশন ইটসেলফ হয়, এখানে আমি অপারেটরটাকে লিখেছি। যেটা একটা ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট সেটা হচ্ছে এই যে এখন কিন্তু আইটা মিউ আর জিরো স্কোয়ার নয়, বরং মিউ আর স্কোয়ার। এই যে আমি এখানে যখন রিজিড রোটার লিখেছিলাম, রিজিড রোটারের ক্ষেত্রে দেখো তোমার আই জিরোটা যেটা মোমেন্ট অফ ইনার্সিয়া সেটা মিউ আর জিরো স্কোয়ার, এখন কিন্তু এটা তোমার মিউ আর স্কোয়ার, তোমার সেটা মাথায় রাখবে। যেখানে আরটা হচ্ছে মিউ আর স্কোয়ার, এই আরটা হচ্ছে ইনস্ট্যান্টিনিয়াস বন্ড লেন্থ, ঠিক আছে, এটা কিন্তু মিউ আর জিরো স্কোয়ার নয়, এটা হচ্ছে মিউ আর স্কোয়ার, এটা ঠিক আছে। তাহলে এইটা, তাহলে তুমি যদি পার্টারবেশনটা দেখো, মানে এইটাকে যদি তুমি সামহাও এই এইচ জিরো প্লাস এইচ প্রাইম এইরকম ভাবে লিখতে চাও, মানে অ্যাকচুয়াল সিস্টেমের হ্যামিল্টনিয়ানটাকে মানে আনপার্টার সিস্টেমের হ্যামিল্টনিয়ান প্লাস একটা পার্টারবেশন হিসেবে তুমি লিখবে, তাহলে পার্টারবেশন যেটা এইচ প্রাইম সেটা কি হবে না, এইচ মাইনাস এইচ জিরো, এইচটা হচ্ছে এল স্কোয়ার বাই টোয়াইস আই প্লাস হাফ কে আর মাইনাস আর জিরো তার স্কোয়ার মাইনাস এল স্কোয়ার বাই টোয়াইস আই জিরো। তোমার এটা কেমন দাঁড়াচ্ছে দেখো, তুমি যদি এই পার্টটাকে আগে করে নাও, মানে তোমার বেসিক্যালি এল স্কোয়ার বাই টোয়াইস মিউ আর স্কোয়ার মাইনাস এল স্কোয়ার বাই টোয়াইস মিউ আর জিরো স্কোয়ার প্লাস হাফ কে আর মাইনাস আর জিরো তার স্কোয়ার। মানে তুমি কিন্তু এই দুটো কেটে দিও না কিন্তু, হ্যাঁ, মানে মনে হতে পারে শুধু এইটুকুই পার্টারবেশন, কিন্তু এখানে আই আর আই জিরো আলাদা, তা সেইখান থেকে কিন্তু একটা টার্ম তোমার আসবে, হ্যাঁ। তাহলে এল স্কোয়ার বাই টোয়াইস মিউ আর স্কোয়ার মাইনাস এল স্কোয়ার বাই টোয়াইস মিউ আর জিরো স্কোয়ার প্লাস হাফ কে আর মাইনাস আর জিরো তার স্কোয়ার, তাহলে এইটা হচ্ছে তোমার পার্টারবেশনটা। আচ্ছা, এবারে এই পার্টটাকে একটুখানি তোমাকে ঠিক ঠিক করে গুছিয়ে টুছিয়ে লিখতে হবে। মানে যেটা কথা হচ্ছে যে তোমার তো আলটিমেটলি যখন ফার্স্ট অর্ডার কারেকশন টু এনার্জি তুমি ক্যালকুলেট করবে, তোমার তো ওই আনপার্টা ওয়েভ ফাংশনটা লাগবে আর তোমার এই পার্টারবেশনটা লাগবে, কিন্তু এই 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 যে পার্টারবেশন এতখানি কমপ্লিকেটেড একটা ফর্ম, সেইখান থেকে তোমার যদি এই স্ফেরিক্যাল হারমোনিক্স তোমার দেওয়া থাকে, হ্যাঁ, তাহলে তুমি সেইখান থেকে না কিছু বের করতে পারবে না, মানে প্রচণ্ড সমস্যা হবে আর কি, হ্যাঁ। সেই জন্য আমি এরকম একটা তোমার লিখে রাখলাম, একটা ইকুয়েশন নামগুলো একটুখানি দিয়ে দেওয়া যায়, এটা 1 নম্বর ইকুয়েশন। আচ্ছা ঠিক আছে, মানে আমি যেগুলো লাগবে সেগুলোই শুধু নাম দিচ্ছি। আর ধরো কত নাম দেবো, এই ধরো পোটেনশিয়ালটা না হয় তোমার 2 নম্বর বললে, টাইম ইন্ডিপেন্ডেন্ট শ্রোডিঞ্জার ইকুয়েশনটা ধরো তোমার 3 নম্বর ইকুয়েশন তুমি বললে, আর এইটা ধরো তোমার 4 নম্বর ইকুয়েশন। আচ্ছা, তাহলে প্রথম যে কাজটা আমাকে করতে হবে সেটা হচ্ছে এই যে এই আরটাকে না আর জিরোর টার্মসে লিখতে হবে, মানে এই যে আরটা ইনস্ট্যান্টিনিয়াস বন্ড লেন্থটাকে আমি আর জিরোর টার্মসে লিখতে হবে। আর সেটা লেখার জন্য আমি কিভাবে এগোচ্ছি দেখো, তুমি এই ইকুয়েশনটা 1 নম্বর ইকুয়েশনটা একটুখানি ফিরে এসো, তো ফ্রম ইকুয়েশন 1 ইকুয়েশন কি আছে না, মিউ আর ওমেগা রোটেশন তার স্কোয়ার ইকুয়াল টু কে আর মাইনাস আর জিরো, এটা হয়ে যাচ্ছে কে আর মাইনাস কে আর জিরো। তুমি একটা কাজ করো, সেটা হচ্ছে যে আরটাকে একদিকে পাঠিয়ে দাও, মানে তাহলে তুমি এক কাজ করো,
কে আর জিরোটাকে যদি তুমি ডান একদিকে রাখো, মানে এটাকে এদিকে পাঠিয়ে, তাহলে এইটা এদিকে হয়ে যাচ্ছে তোমার আর মিউ ওমেগা রোটেশন তার স্কোয়ার, একটা কে থাকছে, কে প্লাস এইটা, না কে মাইনাস, সরি, কে মাইনাস মিউ ওমেগা রোটেশন তার স্কোয়ার ইন্টু আর ইকুয়াল টু কে আর জিরো। তুমি এক কাজ করো, তুমি এখান থেকে না 1/8টাকে লেখো তো দেখি, 1/8টা হয়ে যাচ্ছে কে মাইনাস মিউ ওমেগা রোটেশন তার স্কোয়ার বাই কে ইন্টু 1/r0। আসলে আমার ব্যাপারটা কেন আমি এরকম করে করতে চাইছি, কারণ আমার এখানে দেখো আরটা লাগছে না, লাগছে বেসিক্যালি 1/r²টা, সেখানে আমি একদম সরাসরি 1/8টাকে লিখছি। তাহলে এই ইকুয়েশন থেকে 1/r যদি হয়, তাহলে 1/r0 এখানে কে দিয়ে ভাগ হয়ে গেল। হ্যাঁ, তাহলে এটা কেমন হচ্ছে, এটা দেখো 1 মাইনাস মিউ ওমেগা রোটেশন তার স্কোয়ার ডিভাইডেড বাই কে ইন্টু 1/r0, সেইটা হয়ে যাচ্ছে তো 1/r এর ভ্যালুটা। এটা মাথায় রাখো। আচ্ছা, এখানে একটা জিনিস দেখো, সেটা হচ্ছে যে এই যে মিউ ওমেগা রোটেশন তার স্কোয়ার বাই কে, এই যে কোয়ান্টিটিটা, এটা কি একটুখানি ভালো করে বোঝার চেষ্টা করো। তার এইটা ধর আমি মিউ, এটা রোটেশনাল ভেলোসিটি, এইটা হলো। আচ্ছা, এবারে দেখো তুমি খেয়াল করে যে যদি ভাইব্রেশনাল করেসপন্ডিং মানে ভাইব্রেশনাল মানে অ্যাঙ্গুলার ভেলোসিটিটা সেটা কত হয় না, ওমেগা সময় √/(k বাই মিউ, তুমি জানো, মনে আছে? তাহলে ভাইব্রেশনের জন্য করেসপন্ডিং ওমেগাটা হচ্ছে √/(k বাই মিউ, তাহলে কে এর জায়গায় তুমি লিখে দিতে পারছো মিউ ওমেগা ভাইব্রেশনাল তার স্কোয়ার। এটা কত হলো, ওমেগা রোটেশন বাই ওমেগা ভাইব্রেশন তার স্কোয়ার। আর এইটাকে তুমি লিখতে পারো তাহলে নিউ বার রোটেশন বা নিউ রোটেশন, মানে রোটেশনের করেসপন্ডিং ফ্রিকোয়েন্সি বাই ভাইব্রেশনাল ফ্রিকোয়েন্সি তার স্কোয়ারের যোগফল, তার রেশিও। এইভাবে লিখতে পারো। কেন লিখতে পারলে, কারণ ওমেগাটা তোমার কত হয়, 2π নিউ হয়, তো তাহলে ওমেগা রোটেশন যখন বলবে সেটা 2π নিউ রোটেশন, আর ওমেগা ভাইব্রেশন যখন বলবে তখন 2π নিউ ভাইব্রেশন। এইটা কিন্তু তুমি লিখে এইটা হয়ে যাচ্ছে। আচ্ছা, এবারে তুমি দেখো যে তুমি আমাকে জাস্ট বলো এই ভ্যালুটা অ্যাপ্রক্সিমেটলি কিরকম হবে না, তুমি যদি মাইক্রো স্পেকট্রোস্কোপি আর তার সঙ্গে হচ্ছে আইআর স্পেকট্রোস্কোপি কম্পেয়ার করো, তাহলে তাদের ফ্রিকোয়েন্সি রেশিওটা অ্যারাউন্ড হচ্ছে 1/100 মতো, মানে তোমার ভাইব্রেশনাল ফ্রিকোয়েন্সিটা রোটেশনাল ফ্রিকোয়েন্সির তুলনায় প্রায় 100 গুণ বেশি। মানে যেটা দুটো রোটেশনাল লেভেলের মধ্যে এনার্জি গ্যাপ, তার তুলনায় ভাইব্রেশনাল লেভেলের মধ্যে এনার্জি গ্যাপটা কিন্তু 100 গুণ বেশি, তাহলে করসপন্ডিং ফ্রিকোয়েন্সিটা হবে তার অ্যারাউন্ড 100 গুণ বেশি। তার মানে এইটা অন্তত পক্ষে 10⁻⁻⁴ এর রেঞ্জে তো হবেই, তার থেকে আরো ছোটও হতে পারে। তাহলে এই যে জিনিসটা মানে মিউ ওমেগা রোটেশনাল স্কোয়ার বাই কে, এইটা কিন্তু বেশ ছোট একটা কোয়ান্টিটি, 10⁻⁴ এই অর্ডারে। তার মানে এটা দাঁড়াচ্ছে দেখো যে এই যে কোয়ান্টিটিটা মিউ ওমেগা রোটেশন তার স্কোয়ার বাই কে, এইটা হচ্ছে তোমার একটা স্মল কোয়ান্টিটি যেটা 0 থেকে 1 এর মধ্যে। তাহলে এইটা বেসিক্যালি দেখো প্লেজ দ্য রোল অফ সুইচিং প্যারামিটার ল্যামডা। আমরা যখন পারটারবেশন থিওরিতে ল্যামডা দেখেছিলাম না, ল্যামডাটা 0 থেকে 1, এবারে ল্যামডা স্কোয়ার ল্যামডা কিউব যেগুলো আস্তে 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 ছোট হবে, ঠিক আছে? তো তাহলে এইখানে এই মিউ ওমেগা রোটেশনাল স্কোয়ার বাই কে, তার ভ্যালুটা কিন্তু 10⁻⁴ হয়ে যাচ্ছে। তার মানে তার স্কোয়ার করলে আরো ছোট, কিউব করলে আরো ছোট, ইত্যাদি ইত্যাদি। তার মানে তুমি যদি ফার্স্ট অর্ডার কারেকশন নিয়ে তুমি ইন্টারেস্টেড হও, হ্যাঁ, তাহলে মানে যদি ফার্স্ট অর্ডার কারেকশন তুমি ইন্টারেস্টেড হও, তখন যেমন ল্যামডার কোপিশিয়েন্টগুলি তোমাকে শুধু দেখতে হয়, মানে ল্যামডা থাকবে সেই টার্মগুলোকে নিতে হয়, ল্যামডা স্কোয়ার নিতে নাই। ঠিক একই রকম ভাবে ফর ফার্স্ট অর্ডার কারেকশন মানে টেক অনলি
টার্মস দ্যাট কন্টেন্স that contain mu omega rotation square by k, মানে এর সঙ্গে প্রপোর্শনাল যেটা। আর এ যদি স্কোয়ার করে দাও তাহলে সেকেন্ড অর্ডার হয়ে যাবে, সেটা আরো ছোট হয়ে যাবে, কিউব করলে আরো ছোট হয়ে যাবে, and so on। তার মানে যদি ফার্স্ট অর্ডার কারেকশন নিয়ে তুমি শুধুমাত্র ইন্টারেস্টেড হও তাহলে তুমি এই পর্যন্ত রাখো। আর যদি তুমি সেকেন্ড অর্ডার কারেকশন নিয়ে ইন্টারেস্টেড হও তাহলে টেক অনলি টার্মস দ্যাট কন্টেন mu omega rotation by k তা স্কোয়ার অ্যান্ড সো অন আর কি। মানে যেমন করে আমি যখন ফার্স্ট অর্ডার ইকুয়েশনটাকে লিখি ল্যামডা রাখি, আনপার্ট আপ হলে ল্যামডা ইকুয়াল টু তোমার 0, তার মানে মিউ ওমেগা রোটেশন স্কোয়ার বাই কে যেখানে নেয় সেটা হচ্ছে আনপার্ট আপ টার্ম। তারপরে তোমাকে জাস্ট ধরতে হবে ল্যামডাটা, তারপরে ল্যামডা স্কোয়ারটা, তারপর ল্যামডা কিউবটা ইত্যাদি তাই। তাহলে ফার্স্ট অর্ডার কারেকশনে ইন্টারেস্টেড যদি তুমি হও তার মানে তুমি জাস্ট প্রথম যে লিডিং কারেকশন সেটাকে তুমি নেবে, সেকেন্ড অর্ডার হলে তারপরেরটা সেটা অটোমেটিক্যালি অনেকটা ছোট হয়ে গেল। এটা 10⁻⁴ হলে এটা 10⁻⁸, মানে অনেকটাই ছোট, তারপরে অ্যান্ড সো অন এইরকম ভাবে তোমার এগোবে। তাহলে দেখো, তাহলে এই যে 1/r তুমি লিখেছো যে 1 মাইনাস মিউ ওমেগা রোটেশন স্কোয়ার বাই কে, তুমি বুঝতেই পারছো যে r ইকুয়াল টু r0 সেটা হচ্ছে তোমার ইকুইলিব্রিয়ামে। তাহলে এখানে বোঝা গেছে r আর r0 সমান নয়, তারা একটুখানি কারেক্টেড হয়েছে যে কি দিয়ে, না মিউ ওমেগা রোটেশন স্কোয়ার বাই কে দিয়ে। মানে এখানে 1 ছিল মাইনাস অফ সামথিং, এইটুকু মাত্র তোমার টার্ম সেটা তোমার থেকে যাচ্ছে, এবং এই টার্মটা হচ্ছে দেখো হিসেব মতো 10⁻⁴ অলরেডি। হ্যাঁ, তাহলে এর স্কোয়ার যদি টার্ম কখন নেওয়ার দরকার পড়ে তাহলে 10⁻�8 সেটা আরো ছোট বলে তুমি সেফলি জাস্ট নেগলেক্ট করতে পারবে। মানে আমি দেখো এই আমার অ্যাকচুয়ালি যে ইকুয়েশনটায় মানে পার্টারবেশনটায় এটা 1/r² আছে, তাহলে 1/r² যদি থাকে তাহলে আমি যদি 1/r² বের করে নিই তাহলে সেটা কত হবে, 1 মাইনাস মিউ ওমেগা রোটেশন স্কোয়ার বাই কে, এটা স্কোয়ার ইন্টু 1/r0² হয়ে যাবে এই ইকুয়েশন থেকে। মানে যে ইকুয়েশনটা নাম করে যে 5 নম্বর ইকুয়েশন, ধরো এই যে 5 নম্বর ইকুয়েশনটা আমার অ্যাকচুয়ালি যেহেতু লাগবে 1/r², সেই জন্য আমি এটাকে স্কোয়ার করে দিচ্ছি। তাহলে ফর্ম ইকুয়েশন 5 তুমি কি পাচ্ছ, ফর্ম ইকুয়েশন 5 এটা পাচ্ছ। তাহলে এবার এইটা দেখো যখন তুমি লিখছো, যখন এটা স্কোয়ার তো 1 মাইনাস টোয়াইস মিউ ওমেগা রোটেশন তার স্কোয়ার বাই কে প্লাস তারপরেরটা কি হবে না মিউ স্কোয়ার ওমেগা রোটেশন টু দি পাওয়ার 4 বাই কে স্কোয়ার হবে, এইটা 1/r0² হয়ে গেল। তার মানে তুমি এইটাকে জাস্ট এই ফার্স্ট অর্ডার টার্ম পর্যন্ত শুধুমাত্র রাখতে চাইছো বলে, মানে তুমি এখন লিখলে সবটা লিখতে পারো, মানে লিখতে কোনো অসুবিধা নাই, শেষে তুমি জাস্ট মানে ফার্স্ট অর্ডার টার্ম পর্যন্ত রাখলে আচ্ছা ঠিক আছে আমি সেটাই না হয় করবো, তাহলে তোমার হয়তো পার্টারবেশন থিওরির সঙ্গে মেলাতে সুবিধা হবে। তাহলে 1/r² তোমার এরকম দেখতে হচ্ছে এইটা, মানে শেষে যখন তুমি ফার্স্ট অর্ডার টার্মটাকে নিয়ে ইন্টারেস্টেড হবে, হ্যাঁ, তখন শুধুমাত্র ল্যামডা কন্টেনিং টার্মটাকে লাগবে, ল্যামডা স্কোয়ার টার্মগুলোকে অটোমেটিক্যালি তোমার বাদ দিয়ে দেবো। তাহলে এবারে ধরো নাও এই যে এইচ প্রাইমটা, এটা একটা নাম দিয়ে দাও, কোন নম্বর 6 নম্বর ইকুয়েশন। এইচ প্রাইমটাকে একটা 4 নম্বর ইকুয়েশনে ছিল এল স্কোয়ার বাই টোয়াইস মিউ আর স্কোয়ার আছে, তাহলে এটা হচ্ছে তোমার এল স্কোয়ার বাই টোয়াইস মিউ আর স্কোয়ারের জায়গায় তুমি এই r0² বসিয়ে দিলে, তার সঙ্গে রইল হচ্ছে 1 মাইনাস টোয়াইস মিউ ওমেগা রোটেশন তার স্কোয়ার বাই কে প্লাস মিউ স্কোয়ার ওমেগা রোটেশন টু দি পাওয়ার 4 বাই কে স্কোয়ার। তাহলে এই প্রথম টার্মটা এরকম হলো, মানে 1/r² জায়গায় এই টার্মটা তুমি বসিয়ে দিলে। তারপরের টার্মটা কি আছে না এল স্কোয়ার বাই টোয়াইস মিউ r0² আছে, তারপর একটা কত আছে না হাফ কে r মাইনাস r0 তার স্কোয়ার আছে। দেখো তুমি এই প্রথম যে টার্মটা এল স্কোয়ার বাই টোয়াইস মিউ r0², এল স্কোয়ার বাই টোয়াইস মিউ r0², দেখো এই যে টার্মটা, এই টার্মটা দুটো থেকে জাস্ট কেটে চলে যাচ্ছে। তাহলে এইখান থেকে তুমি কি পাচ্ছ না প্রথম যেটা থাকছে এল স্কোয়ার বাই টোয়াইস মিউ r0², এইটা
তার সঙ্গে তোমার গুণ থাকছে কি টোয়াইস মিউ ওমেগা রোটেশন তার স্কোয়ার বাই কে, এই টার্মটা থাকছে। আর এবারে দেখো খেয়াল করে যে এই টার্মটা তো যা আছে আছে, এবারে তুমি যখন হ্যামিল্টনিয়ানটাকে লিখছো তাহলে তোমার জাস্ট বোঝার চেষ্টা করো যে প্রথম তো এই আনপার্ট অফ টার্মটা তোমার কেটে চলে গেল, বাকি যে টার্মটা থাকছে দেখো এই এল স্কোয়ার বাই টোয়াইস মিউ আর জিরো স্কোয়ারটা, একটু দাঁড়াও তো, হ্যাঁ হ্যাঁ আর মাত্র 1% চার্জটা দেওয়া হয়নি, বন্ধ হয়ে গেল। আর তোমরা শুনতে পাচ্ছ? হ্যাঁ স্যার। হ্যাঁ হ্যাঁ স্যার। মোবাইলটা অফ হয়ে গেছে। হ্যাঁ ঠিক আছে, আমি অন করে দিয়েছি, চার্জ দিয়ে দিই। হ্যাঁ দেখো তাহলে যেটা হচ্ছে, দেখো যে যেটা কথা হচ্ছে যে এটা এল স্কোয়ার বাই টোয়াইস মিউ আর জিরো স্কোয়ার যা আছে আছে। আর ওই যারা কথা বললে একবার কথা বলে আরেকবার মাইক্রোফোন অন করে অফ করো তো, এটা শস আওয়াজটা চলে যাক। হ্যাঁ ঠিক আছে, চলে গেছে। হ্যাঁ দেখো এটা এল স্কোয়ার বাই টোয়াইস মিউ আর জিরো স্কোয়ার, এবারে এর সঙ্গে এই টার্মটা মানে এটা 1, এইটা কেমন না 10⁻⁻4 এর অর্ডারে, এটা কেমন 10⁻8 এর অর্ডারে। তাহলে তুমি পার্টারবেশন থিওরি যদি ভুলেও যেতে, তোমাকে যদি প্রথম লিডিং কারেকশনটাকে নিতে বলে তাহলে নিশ্চয়ই 10⁻4 কন্টেনিং টার্মটাকেই রাখবে, 10⁻8 কন্টেনিং টার্মটাকে রাখবে না। তো এইখানে হচ্ছে তুমি বেসিক্যালি লিডিং কারেকশনটাকে নিলে, বা ইন আদার ওয়ে তুমি বললে যে ফার্স্ট অর্ডার কারেকশনটাকে নিচ্ছি আর কি। সেটা আমি এইখানে চেঞ্জটাকে না করে আমি এই জায়গায় করলাম, যে পরের টার্মটাকে আমি জাস্ট সিম্পলি বাদ দিচ্ছি আর কি। তার সঙ্গে এই পার্টটা যেমন আছে সেমন সেটাকে রাখছি। আচ্ছা এই টার্মটাকে একটুখানি পাল্টে দিচ্ছি, দেখো এই যে হাফকে আর মাইনাস আর জিরো তার স্কোয়ার আছে, আমি আরটাকে হটাতে চাইছি, সেটা কি করে হটাতে পারি? তুমি এখান থেকে খেয়াল করে দেখো যে আর মাইনাস আর জিরোটাকে তুমি লিখতে পারো মিউ আর ওমেগা রোটেশন তার স্কোয়ার ডিভাইডেড বাই কে। তা তুমি এটাকে লিখতে পারছো মিউ আর ওমেগা রোটেশন তার স্কোয়ার ডিভাইডেড বাই কে, এটা হলো আর মাইনাস আর জিরো, এই পুরোটা স্কোয়ার এইটা। আর তারপরে যে টার্মটা থাকবে সেটা হচ্ছে তোমার কি, মানে তারপরে যে টার্মটা থাকবে সেখানে অর্ডারটা হবে হচ্ছে তোমার মিউ ওমেগা রোটেশন তার স্কোয়ার বাই কে তার স্কোয়ার দিয়ে টার্মগুলো থাকবে। ঠিক আছে, মানে এরপরে যে অ্যাডিশনাল কারেকশন টার্মটা আমি এটা এই বড় ও মানে অফ দ্য অর্ডার অফ, মানে প্রথম টার্মের মধ্যে তুমি জাস্ট বেসিক্যালি ফার্স্ট অর্ডার কারেকশন ঢুকিয়ে নিয়েছো, তারপরে যেটা অ্যাডিশনাল যে কারেকশনগুলো থাকবে সেখানে কিন্তু তোমার এই মিউ ওমেগা রোটেশন তার স্কোয়ার বাই কে তার স্কোয়ার টার্ম থাকবে, মানে বেসিক্যালি এই টার্মটা থাকবে। এইটাকে আমি জাস্ট ফর দ্য টাইমিং আমি নেগলেক্ট করতে চাইছি, কারণ আমি ফার্স্ট অর্ডার কারেকশন নিয়ে তোমার ইন্টারেস্টেড। ঠিক আছে, আর আরো ব্যাপার আছে। ব্যাপারটা কি? ব্যাপারটা দেখো তোমার এই যে টার্মটা, মানে এটা ঠিক আছে, আমি এক কাজ করে এই যে 2 কেটে দিলাম, কেটে দিয়ে এটাকে লিখছি মাইনাস এল স্কোয়ার বাই, আচ্ছা মানে এক কাজ করি দাঁড়া, এখন কাটছি না, মানে 2টা কাটতেই পারি, কোনো অসুবিধা নেই, মানে 2টা কাটতে পারি, কিন্তু এই যে মিউ কেটে যেতে চাইছে তো আমি কাটছি না, তার বদলে আমি মানে এইটা যেমন আছে সেরকম একটুখানি রেখে দিয়ে তার পরের লাইনে না হয় কাটবো। সেটা হচ্ছে যে এইটা তুমি এই পর্যন্ত লিখে রাখো, এল স্কোয়ার বাই মিউ আর জিরো স্কোয়ার যেমন আছে থাক, এইখানে মিউ ওমেগা রোটেশন তার স্কোয়ার বাই কেটা যেমন আছে থাক, প্লাস এইটা একটুখানি দেখে নাও যে এখানে হাফ আছে, কে আর কে স্কোয়ার আছে, তাহলে একটা কে জাস্ট কেটে চলে গেছে, তার মানে এটা দাঁড়াচ্ছে দেখো মিউ স্কোয়ার আর স্কোয়ার ওমেগা রোটেশন টু দি পাওয়ার 4 ডিভাইডেড বাই টোয়াইস কে। মানে এই টার্মটাকে জাস্ট আমি শেষের টার্মটাকে একটুখানি সিম্পলিফাই করেছি, তো এইখানে শুধু 2টাকে কেটেছি, আমি ইচ্ছা করে মিউগুলোকে কাটছি না, কারণ আমি এক্ষুনি তোমায় বলছি। আর এখানে আমি যেটা করলাম সেখানে হচ্ছে তোমার এই 1 বাই কে স্কোয়ার আর কে মিলে একটা জাস্ট নিচে কে রয়ে গেল, এই 2টা যেমন আছে তেমন রয়ে গেল, আর এখানে তোমার মিউ স্কোয়ার আর স্কোয়ার ওমেগা রোটেশন টু দি পাওয়ার 4 এরকম একটা টার্ম আছে, আর প্লাস হচ্ছে তোমার কিছু কারেকশনস আছে, যে কারেকশনস হচ্ছে তোমার সেকেন্ড অর্ডার কারেকশন। মানে এইগুলোকে আমার এখন ধরছি না, তোমাকে ধরতে মানে হোমওয়ার্ক দেবো ধরার জন্য, আমি আর এই পরের টার্মটাকে এখন ধরছি না, গাছ প্লাস ডট ডট করে তোমার রেখে দিচ্ছি। আচ্ছা এবার একটা জিনিস দেখো, দেখো এই যে মিউ
ওমেগা রোটেশন স্কোয়ার বাই কে, সেই টার্মটা আচ্ছা একটু পরে লিখছি, তার আগে দেখো একটা জিনিস, যে এলটা দেখো, অ্যাঙ্গুলার মোমেন্টাম এলটা কি হয় না আই ইন্টু ওমেগা হয়। অ্যাঙ্গুলার মোমেন্টাম এল তো আই ইন্টু ওমেগা, আর আইটা কত আবার মিউ আর স্কোয়ার ইন্টু ওমেগা রোটেশন। তার মানে অ্যাঙ্গুলার মোমেন্টাম এলটা তুমি লিখতে পারো আই ইন্টু ওমেগা রোটেশনাল, মানে রোটেশনাল ভেলোসিটি যেটা এইটা, আর আইটা হচ্ছে মিউ আর স্কোয়ার ইন্টু ওমেগা রোটেশনাল হলো। তাহলে তুমি সেইখান থেকে এই ওমেগা এইটাকে তুমি লিখে ফেলতে পারছো এল বাই মিউ আর স্কোয়ার। তাহলে এবারে দেখো এইটা যদি হয় তাহলে আমার অ্যাকচুয়ালি যে টার্মটা আছে সেটা হচ্ছে মিউ ওমেগা রোটেশনাল স্কোয়ার, মিউ ওমেগা রোটেশনাল স্কোয়ার ডিভাইডেড বাই কে, এই যে টার্মটা দেখো মিউ ওমেগা রোটেশনাল বাই কে, এই যে টার্মটা, সেটাকে তুমি লিখতে পারছো কিরকম মিউ বাই কে, আর এটা হয়ে গেল এল স্কোয়ার বাই মিউ স্কোয়ার আর টু দি পাওয়ার 4। ঠিক আছে, মানে মিউ ওমেগা রোটেশনাল বাই কে সেটা হয়ে যাচ্ছে মিউ বাই কে যেমন আছে আছে, আর ওমেগা রোটেশনালটা তার স্কোয়ার যেহেতু, তাহলে এল স্কোয়ার বাই মিউ স্কোয়ার আর টু দি পাওয়ার 4। তাহলে একটা মিউ তোমার কেটে চলে গেল, তাহলে এটা হয়ে গেল এল স্কোয়ার বাই কে মিউ আর টু দি পাওয়ার 4, এরকম দেখতে হচ্ছে টার্মটা। আচ্ছা আর কি, আর হচ্ছে এই যে এদিকের টার্মটা মিউ স্কোয়ার আর স্কোয়ার ওমেগা রোটেশনাল টু দি পাওয়ার 4, মিউ স্কোয়ার আর স্কোয়ার ওমেগা রোটেশন টু দি পাওয়ার 4 ডিভাইডেড বাই 2k একটা টার্ম আছে, মিউ স্কোয়ার আর স্কোয়ার ওমেগা রোটেশন টু দি পাওয়ার 4 বাই 2k, এই যে টার্মটা, এটা তাহলে আমি কি লিখবো মিউ স্কোয়ার আর স্কোয়ার বাই টোয়াইস কে, আর ওমেগা রোটেশনাল টু দি পাওয়ার 4 মানে এল টু দি পাওয়ার 4 বাই মিউ টু দি পাওয়ার 4 ইন্টু আর টু দি পাওয়ার 8। মিউ টু দি পাওয়ার 4 বাই আর টু দি পাওয়ার 8, তা সেটা কত হচ্ছে না, একটা মিউ স্কোয়ার কেটে চলে গেল, আর স্কোয়ার আর টু দি পাওয়ার 8 কেটে আর টু দি পাওয়ার 6 হয়ে গেল, তাহলে এল টু দি পাওয়ার 4 বাই এদিকে থাকছে কত টোয়াইস কে মিউ স্কোয়ার, টোয়াইস কে মিউ স্কোয়ার ইন্টু আর টু দি পাওয়ার 6। ঠিক আছে, বোঝা গেল? তাহলে আমি এই পর্যন্ত লিখে রেখেছিলাম তোমার, এটা 7 নম্বর ইকুয়েশন পর্যন্ত লিখে রেখেছিলাম। এবারে আমি এইখানে মিউ ওমেগা রোটেশন স্কোয়ার বাই কে আর এই যে টার্মগুলোকে আমি এইভাবে লিখে ফেললাম 7টা, ধরে নাও এইটা তোমার 8 নম্বর, এটা হচ্ছে 9 নম্বর। তাহলে এবারে ফ্রম ইকুয়েশন 7, 8 and 9 তুমি কি পাচ্ছ দেখো, এই পার্টারবেশনটা সেটা তুমি লিখতে পাচ্ছ, আগে ছিল মাইনাস এল স্কোয়ার বাই মিউ আর জিরো স্কোয়ার, মাইনাস এল স্কোয়ার বাই মিউ আর জিরো স্কোয়ার, তার সঙ্গে ছিল এই টার্মটা, তাহলে সেটা হয়ে যাচ্ছে কত এল স্কোয়ার বাই কে মিউ আর টু দি পাওয়ার 4 প্লাস এই টার্মটা হয়ে যাচ্ছে এল টু দি পাওয়ার 4 বাই টোয়াইস কে মিউ স্কোয়ার আর টু দি পাওয়ার 6। আচ্ছা এবারে দেখো, আর তারপরে কিছু টার্ম আছে, যে টার্মটা হচ্ছে তোমার স্মল টার্ম। আচ্ছা তুমি এটা খেয়াল করে দেখো যে এই যে এল স্কোয়ার বাই, মানে তুমি একটা কাজ করো যে মাইনাস এটাকে তুমি লেখো এই এল টু দি পাওয়ার 4 ডিভাইডেড বাই কে মিউ স্কোয়ার আর জিরো স্কোয়ার, আর তারপরে কে আছে না 1 বাই আর টু দি পাওয়ার 4 আছে, 1 বাই আর টু দি পাওয়ার 4, এই 1 বাই আর স্কোয়ারের ভ্যালু তোমার অলরেডি ক্যালকুলেট করা আছে, তাহলে 1 মাইনাস টোয়াইস মিউ ওমেগা রোটেশন তার স্কোয়ার বাই কে প্লাস ডট ডট ডট, এইটা মানে এটা তোমার হয়ে যাবে হচ্ছে, মানে এক সেকেন্ড, ও এখানে এইটা একটু লিখে দেওয়া দরকার ছিল, এইটাকে আগে লিখে দিই। এইটা হচ্ছে 1 বাই আর জিরো টু দি পাওয়ার 4 ইন্টু 1 মাইনাস টোয়াইস মিউ ওমেগা রোটেশন তার স্কোয়ার বাই কে
প্লাস ডট 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 টু দি পাওয়ার 4 হলো প্লাস এল টু দি পাওয়ার 4 বাই টোয়াইস কে মিউ স্কোয়ার আর 0 টু দি পাওয়ার 6 ইন্টু 1 মাইনাস টোয়াইস মিউ ওমেগা রোটেশন তার স্কোয়ার বাই কে প্লাস ডট 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 হোল টু দি পাওয়ার হোল কিউব হলো, মানে এটা এটা টু দি পাওয়ার 4 না, এটা স্কোয়ার হবে, এটা স্কোয়ার হলো, এটা কিউব হলো, প্লাস যেমন কারেকশন টার্মগুলো ছিল সেইটা, মানে এই যে আমি যেটা করেছি যে এই যে 1/r স্কোয়ার তো এই সামথিং ইন্টু 1/r0 স্কোয়ার সেটাকে বসিয়ে দিচ্ছি। তাহলে 1/r টু দি পাওয়ার 4 হলে কত হবে? 1/r0 টু দি পাওয়ার 4 ইন্টু এইটার পুরো স্কোয়ার হয়ে যাবে, আর এইটা 1/r0 টু দি পাওয়ার 6 ইন্টু পুরোটা স্কোয়ার হয়ে যাবে। আর এবারে মজাটা দেখো যে এই যে টার্মটা, মানে যে প্রথম টার্মটা, হ্যাঁ, তার মানে এখানে যে টার্মটা এসছে মানে এল স্কোয়ার বাই কে মিউ আর টু দি পাওয়ার 4 টাইপের যে টার্মটা, মানে এল স্কোয়ার বাই কে মিউ আর টু দি পাওয়ার 4 যে টার্মটা, সেইটা হচ্ছে মিউ ওমেগা রোটেশন প্লাস স্কোয়ার বাই কে, সেটাই অফ দ্য অর্ডার অফ 10 টু দি পাওয়ার -4। তার সাথে এইটা গুণ হয়ে যাওয়া মানে 10 টু দি পাওয়ার -8 হয়ে গেল। আর ঠিক একই রকমভাবে এখানেও এই প্রথমটা বাদ দিয়ে পরের টার্মগুলোকে নিলে অন্ততপক্ষে 10 টু দি পাওয়ার -8 হয়ে যাবে। তার কারণ এই ফার্স্ট অর্ডার কারেকশন নিয়ে যদি ইন্টারেস্টেড হই তাহলে আমি কি বললাম, আমি 10 টু দি পাওয়ার -4 অর্থাৎ ল্যামডা কন্টেনিং টার্মটা প্রথমে নেব, হ্যাঁ, তাহলে হায়ার টার্মগুলোকে নেব না। তার মানে তোমার এই প্রথম টার্মটা যেটা মাইনাস এল টু দি পাওয়ার 4 বাই কে মিউ স্কোয়ার আর 0 টু দি পাওয়ার 6, এইটা বাদ দিয়ে বাকি যে টার্মগুলো থাকবে, আর এখানেও ঠিক প্রথম টার্মটা এল টু দি পাওয়ার 4 বাই টোয়াইস কে মিউ স্কোয়ার আর 0 টু দি পাওয়ার 6, এই দুটো টার্ম বাদ দিয়ে বাকি যা কিছু পড়ে থাকবে সেগুলো সব কিন্তু হায়ার অর্ডার টার্মস। এটা বুঝলে কিনা দেখো যে আমি প্রথম থেকে কি আমার টার্গেটটা কি, আমি জাস্ট ফার্স্ট অর্ডার কারেকশনটাকে শুধুমাত্র দেখতে চাইছি। ফার্স্ট অর্ডার কারেকশনটা কার স্মল ডেসের রেসপেক্টে দেখবো না মিউ ওমেগা রোটেশন স্কোয়ার বাই কে, এটা অফ দ্য অর্ডার অফ 10 টু দি পাওয়ার -4, তার স্কোয়ার মানে 10 টু দি পাওয়ার -8, তার কিউব মানে 10 টু দি পাওয়ার -12, তার মানে সেগুলো অনেক অনেক ছোট হয়ে যাচ্ছে। তার মানে আমাকে থ্রু আউট যেটা করতে হচ্ছে জাস্ট 10 টু দি পাওয়ার -4 কন্টেনিং টার্ম পর্যন্ত রাখবো, তার থেকে বেশিগুলো আমি জাস্ট বাদ দিয়ে দেবো। তার মানে তুমি দেখো জাস্ট এই যে একটা এল স্কোয়ার থাকলেই হচ্ছে 10 টু দি পাওয়ার -4 কন্টেনিং টার্ম থাকে। তাহলে এইখানে দেখো অলরেডি কি হচ্ছে, এই এল স্কোয়ার মানে এল স্কোয়ার বাই মিউ আর 0 স্কোয়ার, তার সঙ্গে তোমার প্রথম যে টার্মটা গুণ রইলো সেটাই 10 টু দি পাওয়ার -4, তারপরে আবার এইটা গুণ থাকলে আরো 10 টু দি পাওয়ার -4 হয়ে গিয়ে মানে আরো ছোট হয়ে যাবে। এখানেও তাই প্রথমটা বাদ দিয়ে বাকিগুলো যদি তুমি নিতে তা সেগুলো আরো আরো ছোট হয়ে যাবে। সেগুলো যদি হায়ার অর্ডার কারেকশনে তুমি ইন্টারেস্টেড হও সেখানে সেগুলোকে অ্যাড করব, হ্যাঁ। আর ফার্স্ট অর্ডার কারেকশনে এটা নেওয়ার দরকার নেই, ঠিক আছে। তাহলে জাস্ট এই দুটো টার্ম তোমার চলে এলো। এবারে দেখো এই দুটো টার্ম বেসিক্যালি একই, একটা মাইনাস আছে একটা প্লাস আছে, আর এখানে নিচে 2 নেই, এখানে +2 আছে। এটাকে যোগ বিয়োগ করে ফেলতে পারবে। যোগ বিয়োগ করে ফেললে কি দাঁড়াচ্ছে না, দেখো এইচ প্রাইমটা যা সিম্পলি হয়ে যাচ্ছে মাইনাস এল টু দি পাওয়ার 4 বাই টোয়াইস কে মিউ স্কোয়ার ইন্টু আর 0 টু দি পাওয়ার 6। এই তো এটা প্লাস আছে এটা মাইনাস আছে, তাহলে এটা কত হচ্ছে -1 + ½ তাহলে -½ হয়ে যাবে। তাহলে মাইনাস এল টু দি পাওয়ার 4 বাই টোয়াইস কে মিউ স্কোয়ার আর 0 টু দি পাওয়ার 6। তাহলে এইটা হচ্ছে তোমার সকল, আর এইটা না এটা অবশ্য মানে হ্যামিল্টনিয়ানটাকে অ্যাঙ্গুলার মোমেন্টাম যেখানে যেখানে আমি লিখেছি অ্যাকচুয়ালি আমার অ্যাঙ্গুলার মোমেন্টামের এখানে অপারেটর লিখে দেওয়া দরকার। মানে অ্যাঙ্গুলার মোমেন্টাম যেখানে যেখানেই আছে কারণ অ্যাঙ্গুলার মোমেন্টাম অপারেটর, মানে পজিশনের জায়গা তোমার লেখার দরকার নেই, কারণ ওটা পজিশন অপারেটর মানে পজিশন ইটসেলফ। যেখানে যেখানে আমি অ্যাঙ্গুলার মোমেন্টাম লিখেছি আর কি সেখানে সেখানে তোমার তুমি এটাকে লিখতে পারো, মানে অপারেটরটাকে জাস্ট লিখতে, মানে এইখানে অপারেটর না লিখলেও অবশ্য চলবে, মানে হ্যামিল্টনিয়ান লেখার সময় তুমি অপারেটরটাকে অবশ্যই লিখে দিও, ঠিক আছে। এইখানেও অপারেটর 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 যেখানে এল থাকবে সেখানে অপারেটর করে দাও। এখানেও তাই ছিল তো, ঠিক আছে। এইখানে এইটা লেখা হয়নি, এখানে তোমার অপারেটর সাইন। দেখো তাহলে এখন পর্যন্ত আমি জাস্ট তোমার পার্টারবেশনটাকে মানে পার্টারবিং হ্যামিল্টনিয়ানটাকে আমি প্রথমেই লিখে ফেলেছিলাম, মানে একদম ফার্স্টেই নন রিজিড রটারের হ্যামিল্টনিয়ান মাইনাস রিজিড রটারের হ্যামিল্টনিয়ান সেই বিয়োগ করে আমি পার্টারবেশনটাকে লিখে ফেলেছিলাম। কিন্তু আমার অ্যাকচুয়ালি টার্গেট যেটা সেটা হচ্ছে এই যে পুরো জিনিসটাকেই হচ্ছে আমার এমন একটা ফর্মে লেখা
যাতে করে হচ্ছে আমি ফার্স্ট অর্ডার কারেকশন টু এনার্জিটাকে সত্যি ইভালুয়েট করতে পারবো। তাহলে জাস্ট এই যে মাঝের যে জায়গাটা হয়েছে যেটা সকল তোমার ক্লামজি মনে হচ্ছে, হ্যাঁ মানে এই পর্যন্ত তো ব্যাপারটা ঠিকই ছিল, একদমই জাস্ট মানে র্যালে শর্ডিঞ্জার পার্টারবেশন থিওরি থেকে নর্মাল যে ফরম্যাটটা আর কি সেই ফরম্যাটে পুরো পড়ে গিয়েছিল। কিন্তু মাঝের এই 2-3 পাতা জুড়ে যে ক্যালকুলেশনটাকে করা হলো সেইটা জাস্ট আমি একটা পার্টিকুলার ফর্মে নিয়ে আসা, যে পার্টিকুলার ফর্মে থাকলে কিন্তু তুমি এনার্জি মানে ফার্স্ট অর্ডার কারেকশন টু এনার্জি বা হায়ার অর্ডার কারেকশন টু এনার্জি যদি দরকার পড়ে সেটা তুমি পরিষ্কারভাবে করে ফেলতে পারবে। দেখো এই পর্যন্ত কারো কোনো অসুবিধা আছে কিনা? ডেরিভেশনটা লম্বা, কিন্তু মানে প্রত্যেকটা জায়গা বুঝে বুঝে আমরা করতে পারলাম কিনা সেটা দেখো। ঠিক আছে না ঠিক নাই? হ্যাঁ স্যার ঠিক স্যার আছে। আপনি যে হ্যামিল্টনের এইটা আলটিমেটলি আনলেন সেটা তো আগের পাতাতেই চলে আসছিল ওই ফর্মটা। কোনটা আর বল? হ্যামিল্টনিয়ানের যে আলটিমেট ফর্মটা পেলেন ওটা তো আগের পাতাতেই অলমোস্ট চলেই এসেছিল। কোন পাতা চলে এসেছিল বল? মানে একদম শুরুতে এইখানে? শুরুতে না, এর পরের পাতায়, এরপরে হ্যাঁ বল। যেখানে আপনি লাস্ট যে এক্সপ্যান্ড করলেন টার্মগুলো। হ্যাঁ মানে এইটা বলছে এই যেটা ইকুয়েশন 7 যেটা না প্রম্পট 7 8 9 এর পর যেটা লিখেছেন ওইটা ইকুয়েশন বলছেন। 7 এর পরে পড়ে যান। হ্যাঁ এই তো দেখ কোনটা বলছিস বল। ইকুয়েশন 7 8 এর হ্যাঁ এই পেজেই লাস্টেরটা দেখুন। ওই 9 এ স্যার দেখুন 8 9 ওই জায়গাটা। এটা জেনারেলি তো চলে আসছিল। কই কোথায় এসছে? এই তো আমি তো এই দেখ এই তো 7 নম্বর ইকুয়েশন। হ্যাঁ 7 নম্বর ইকুয়েশন তুই খেয়াল করে দেখ এইখানে আমি এই যে ওমেগা রোটেশনটা রয়ে গেছে, ওমেগা স্কয়ার রোটেশনটা রয়ে গেছে, তার মানে ইন্টেনশনটা তো সবটাকেই এল স্কয়ারের ফর্মে নিয়ে যাওয়া। তাহলে এল স্কয়ারের ফর্মে নিয়ে যাওয়ার জন্য যেখানে ওমেগা রোটেশনটা রয়ে গিয়েছিল সেইগুলোকে আমি এল স্কয়ারের ফর্মে নিয়ে গেলাম বাই ইকুয়েশন 8 আর 9। ঠিক আছে, তারপরে ওইখানে যে সেটা আমি বসালাম। আরে বসিয়ে দেখ আমার আর থাকা চলবে না, পুরোটাই আর জিরো হয়ে যেতে হবে, কারণ আনপার্টাবড যে সিস্টেমটা রিজিড রোটার সিস্টেমে সেখানে কিন্তু আর ছিল না, সবটা ছিল আর জিরো। তাহলে দেখ আমি যেটা করেছি এখানে সবটাকে আর জিরোর ফর্মে নিয়ে এসেছি। ঠিক আছে, এবার বুঝতে পেরেছি। হ্যাঁ মানে কোথাও কিন্তু আমি এক্সট্রা করিনি, মানে এইটুকু না করলেই নয় আর কি। মানে আমার ইন্টেনশনটা হচ্ছে সবকিছু এল স্কোয়ারের ফর্মে নিয়ে আসবো আর আর জিরোর ফর্মে নিয়ে আসবো, আরটাকে রাখবো না। ঠিক আছে, এই হচ্ছে কাজটা। ঠিক আছে, কোনো অসুবিধা নাই তো? হ্যাঁ আচ্ছা চলো। আর এবারে দেখো, স্যার বুঝেছি। ঠিক আছে আচ্ছা এবারে দেখো মানে দেখ এটা এমএসসির যেহেতু ক্লাস হচ্ছে এবং পার্টারবেশন থিওরিটা ইউজুয়ালি হচ্ছে এমএসসি স্পেশালে থাকে বা এমএসসিরও একটু পরের দিকে থাকে, সেই জন্যে তোমাকে কিন্তু একটুখানি বাড়িতে দেখতে হতে পারে। মানে তুমি এইখানে দেখো প্রত্যেকটা স্টেপ কোথাও আমি গোঁজামিল বা গাঁজাখুরি না দিয়ে পুরো জিনিসটাকে করছি কিনা। তার মানে এই নয় যে তোমাকে যদি এক্ষুনি বলি যে তুমি কষে দাও, মানে মানে সঙ্গে সঙ্গে ধরলাম, বাচ্চা খেলে যেমন ধরে না, যেটা শিখিয়ে দিয়ে সঙ্গে সঙ্গে জিজ্ঞেস করে, হ্যাঁ তুমি সঙ্গে সঙ্গে কষে দিতে পারবে, সেটা হবে না। কিন্তু তোমাকে কিন্তু বাড়িতে একবার কষতে হবে। হ্যাঁ বা তোমার মানে পরীক্ষায় যদি তোমার 6 মাস পরে যদি পরীক্ষায় জিনিসটাকে করতে হয় তাহলে দেখবে বাজে কোথাও একটা স্টেপ অ্যাপ্রক্সিমেশনে তোমার গুলিয়ে যাবে, তাহলে তুমি আর কিছুই মেলাতে পারবে না। হ্যাঁ সেই জন্য তোমার ওই একটুখানি কন্টিনিউয়াস চর্চার মধ্যে থাকতে হবে। আমি চাইছি এই জিনিসগুলো কেমন করে করতে হয়, মানে শক্ত শক্ত জিনিসে ভয় পাও তুমি ভুলে যাও, এই জিনিসগুলো কেমন করে করতে হয় তুমি একটু শিখে নাও। এবারে পুরো ডেরিভেশনটা তো সবসময় মাথায় থাকবে সেরকম নয়, কিন্তু সব জিনিসটা তোমার বোঝা রইলো পরীক্ষার আগে মানে তুমি একবার দেখে নিলে যেন তুমি করতে পারো 1 নম্বর, বা তুমি যখন মাস্টারমশাই হবে তখন যদি তোমাকে এই জিনিসটা পড়াতে দেয় তুমি যাতে করতে পারো, বা কোনো একটা রিসার্চ প্রবলেমে এরকম একটা সিচুয়েশন চলে এলো তার রেজাল্টটা দরকার, তুমি এখন যদি একটু কষ্ট করে নাও তাহলে সেই রেজাল্টটা তুমি তোমার কাজে ইউজ করতে পারবে, এই জন্য দরকার আর কি। হ্যাঁ আচ্ছা তাহলে এবারে আমি শুরু করি। তাহলে ফার্স্ট অর্ডার কারেকশন টু এনার্জি, সেইটা হচ্ছে তুমি EJ1 এইরকম ভাবে লিখছো। তো বাই ডেফিনেশন কি হবে, এই আনপার্টাব ওয়েভ ফাংশন পার্টারবেশন আবার আনপার্টাব ওয়েভ ফাংশন এইটা। আচ্ছা এবারে তুমি
এই যে আনপার্ট ওয়েভ ফাংশনটা সেটাই তোমার স্ফেরিক্যাল হারমোনিক্স। আর আমি থিটা ফাইটা লিখছি না, বাজে দেখতে লাগবে বলে থিটা ফাইটা লিখছি না, আসলে ব্র্যাকেট নোটেশনে লেখার কথাও না এমনিতে। তাহলে এইটা হলো, আচ্ছা এইটা কত, মাইনাস L⁴/2 k মিউ স্কোয়ার R⁴ ইন্টু YJM এইটা। আচ্ছা এবার এই নিচের পার্টটা কিন্তু এখন পুরো কনস্ট্যান্ট, এই R0 কিন্তু কনস্ট্যান্ট, R থাকলে ভেরিয়েবল হতো, R0 কিন্তু কনস্ট্যান্ট। তাহলে মাইনাস 1/2 k মিউ স্কোয়ার R⁴ তুমি কমন নিয়ে নাও। আচ্ছা YJM, আচ্ছা L⁴ মানে কি, L স্কোয়ার ইন্টু L স্কোয়ার, L স্কোয়ার ইন্টু L স্কোয়ার YJM এইটা। আচ্ছা এবারে দেখো আমি অলরেডি করেছিলাম যে স্ফেরিক্যাল হারমোনিক্স গুলো সেইগুলো বেসিক্যালি তোমার এল স্কোয়ারের আইগেন ফাংশন। মানে তুমি জানো কি যে এল স্কোয়ারটা যদি YJM এর উপরে কাজ করে তোমায় কি দেয়, J ইন্টু J+1 H ক্রস স্কোয়ার ইন্টু YJM, এটা আমি বলেছিলাম তো এটা। তাহলে তুমি এল স্কোয়ারটা যখন এর উপরে কাজ করালে কি দিল তোমাকে, মাইনাস 1/2 k মিউ স্কোয়ার R⁴ তাহলে এল স্কোয়ারটা এর উপরে কাজ করলে যে J ইন্টু J+1 ইন্টু H ক্রস স্কোয়ারটা দেবে সেটা বাইরে বের করে দিলে, একবার বের করে দিয়ে পড়ে রইল কি YJM, আর একবার এল স্কোয়ার YJM পড়ে রইল। তাহলে আরেকবার যদি তোমার এই কাজটাকে করে দেয় কি দাঁড়াচ্ছে, মাইনাস 1/2 k মিউ স্কোয়ার R⁴ তাহলে আরেকবার কাজ করলে J স্কোয়ার ইন্টু J+1 তার স্কোয়ার H⁴ হলো, আর YJM হলো তার নর্মালাইজ মানে 1 হয়ে যাচ্ছে, এটা কত হচ্ছে, মাইনাস 1/2 k মিউ স্কোয়ার R⁴ আচ্ছা এখানে তোমার রইল J স্কোয়ার ইন্টু J+1 তার স্কোয়ার H ক্রস স্কোয়ার মানে H⁴/16 পাই স্কোয়ার, মানে H ক্রস মানে কত, H/2 পাই, তাহলে H cos⁴ মানে কত, হ্যাঁ তোমার সরি π⁴ এইটা, তাহলে এটা হয়ে যাচ্ছে H⁴/16 π⁴, এটা কত হয়ে যাচ্ছে, মাইনাস J স্কোয়ার ইন্টু J+1 তার স্কোয়ার H⁴ ডিভাইডেড বাই 16 দুগুণে 32 π⁴ k মিউ স্কোয়ার R⁴ তা দিস ইজ দ্য ফার্স্ট অর্ডার কারেকশন টু এনার্জি। তাহলে দেখো এই ফার্স্ট অর্ডার কারেকশন টু এনার্জি হয়ে গেল J স্কোয়ার ইন্টু J+1 তার স্কোয়ার H⁴/32 π⁴ k মিউ স্কোয়ার R⁴ আচ্ছা এবার ইন দ্য ইউনিট অফ সেন্টিমিটার ইনভার্স কি হবে, ইন দ্য ইউনিট অফ সেন্টিমিটার ইনভার্স ε/J1, এটা তুমি সেন্টিমিটার ইনভার্সে করো, তাহলে কি হবে, এনার্জিটাকে এই সি দিয়ে ভাগ করে দেওয়া, তাহলে এটা J স্কোয়ার ইন্টু J+1 তার স্কোয়ার হয়ে গেল, একটা মাইনাস আছে, হ্যাঁ J স্কোয়ার ইন্টু এটা, তাহলে এই একটা H⁴ H³ হয়ে গেল, আর নিচে রয়ে গেল 32 π⁴ k মিউ স্কোয়ার R⁴ ইন্টু সি। মানে তুমি এনার্জির একটা জুল ইউনিটে ছিল সেটাকে তুমি জাস্ট এই সি দিয়ে ভাগ করে দিলে, ভাগ করে দিয়ে তোমার এইটা হয়ে গেল। আর এইটাকে তুমি জাস্ট নাম দাও মাইনাস ডি J স্কোয়ার ইন্টু J প্লাস তার স্কোয়ার, যেখানে ডিটা হচ্ছে তোমার H³ ডিভাইডেড বাই 32 π⁴ k মিউ স্কোয়ার R⁴ ইন্টু সি, এইটা। তাই এইটাকে বলা হচ্ছে তোমার সেন্ট্রিফিউগাল ডিস্টরশন কনস্ট্যান্ট। দিস ইজ দ্য সেন্ট্রিফিউগাল ডিস্টরশন কনস্ট্যান্ট। আচ্ছা এবারে এই ডি এর এত বড় এক্সপ্রেশন মনে রাখতে অসুবিধা হয় বলে তুমি জাস্ট এই 4b³ বাই নিউ0 অসিলেটর তার স্কোয়ার এইটাকে যদি তুমি দেখো, তাই এটা 4 হলো, বিটা কত না H/8 পাই স্কোয়ার মিউ R⁴ সি তুমি জানো, তারা কিউব করে ফেলো, আর নিউ বার অসিলেটরটা কত তোমার 1/2 পাই সি √of k বাই মিউ তার স্কোয়ার করো, তাহলে কত হচ্ছে না 4h³ ডিভাইডেড বাই 8 × 8 × 8
পাই টু দি পাওয়ার 6 মিউ কিউব আর 0 টু দি পাওয়ার 6 সি কিউব হলো, মানে যে এই বি কিউবটাকে জাস্ট লিখে ফেললে, আর এইটা তোমার উল্টে গেল 4 পাই স্কোয়ার সি স্কোয়ার মিউ বাই কে হয়ে গেল। দেখো 4 4 কাটলো, তাহলে 1 32 হয়ে যাচ্ছে। তার মানে দেখো এইটা পরিষ্কার হচ্ছে এই ডি এর সঙ্গে সমান হয়ে যাচ্ছে, মানে ডিতে যেখানে 4 বি কিউব বাই ওমেগা বার অসিলেটর তার স্কোয়ার এইটা। তাহলে জাস্ট ফার্স্ট অর্ডার কারেকশন টু এনার্জি সেটা হচ্ছে মাইনাস ডি জে স্কোয়ার ইন্টু জে প্লাস 1 তার স্কোয়ার, যেখানে ডিটা হচ্ছে 4 বি কিউব বাই নিউ বার অসিলেটর তার স্কোয়ার হয়ে যাচ্ছে। তার মানে তোমার জাস্ট বেসিক্যালি এনার্জি অফ নন রিজিড রোটার যেটা কারেক্ট আপ টু ফার্স্ট অর্ডার, যদি দেখো কারেক্ট আপ টু ফার্স্ট অর্ডার মানে কি আনপার্টার প্লাস ফার্স্ট অর্ডার এই দুটোকে যোগ করে তোমাকে পেতে হবে আর কি। তো সেইটা যদি তুমি এইরকম ভাবে লেখো, হ্যাঁ ইজে, যেটা বেসিক্যালি ইজে, এটা মাথায় বার দিয়ে দিই সেন্টিমিটার বোঝানোর জন্য, এটা আনপার্টার এনার্জি প্লাস হচ্ছে তোমার ফার্স্ট অর্ডার কারেকশন টু এনার্জি, এটা কত হবে? আর তোমার প্রথমটা হচ্ছে বি জে ইন্টু জে প্লাস 1 বি জে ইন্টু জে প্লাস 1 মাইনাস ডি জে স্কোয়ার ইন্টু জে প্লাস 1 তার স্কোয়ার। দেখো এবার চেনা ঠেকছে নন রিজিড রোটারের জন্য এই এনার্জি এক্সপ্রেশন নিয়েই তুমি বেসিক্যালি মাইক্রোস্পেকট্রোস্কোপিতে যে নন রিজিডিটি কারেকশনটাকে করেছিলে এই এনার্জি এক্সপ্রেশন নিয়ে করেছিলে, মনে পড়ছে? ঠিক আছে তো? হ্যাঁ স্যার। তো দেখো তোমার একটা ওই মানে একটা জিনিস তুমি ব্যবহার করেছো স্পেকট্রোস্কোপিতে বা ব্যানোয়েলের বইয়ে সব আছে, ব্যবহার করেছো, হ্যাঁ, কিন্তু সেটা তোমার অ্যাকচুয়ালি পার্টারবেশন থিওরি থেকে সেই এনার্জিটাকে আনতে পারা যায় আমরা আন্ডার সার্টেন অ্যাপ্রক্সিমেশন, জাস্ট ফার্স্ট অর্ডার কারেকশনটাকে ধরে আমি ওই এনার্জি এক্সপ্রেশনটাকে এনে দিতে পারলাম। আচ্ছা আচ্ছা, তোমাদের আমি এইখানে যে কাজটা দেবো আর কি, দেখো এই পর্যন্ত তোমার খুব রেয়ার কিছু জায়গা তুমি পাবে এইরকম ভাবে করে দেওয়া আছে। তোমার ব্যারোর একটা মলিকুলার স্পেকট্রোস্কোপির বই আছে যেখানে পার্টারবেশন থিওরি উল্লেখ করেনি, কিন্তু তোমার একটুখানি সেমি ক্লাসিক্যালি যে এনার্জি কারেকশনটা কেমন করে আসছে দেখবে একটু বলে দেওয়া আছে। ব্যানোয়েলের বইয়ে তো নেই, জাস্ট ফাইনাল উত্তরটাকে লিখে দেওয়া আছে। এছাড়া তোমার যে স্পেকট্রোস্কোপির যে মানে পার্টারবেশন থিওরির যে সমস্ত বই তুমি দেখো, লেভাইনের বইয়ে যেমন পার্টারবেশন থিওরি খুব ভালো, তোমরা ম্যাকুইরি হয়তো পড়তে তুমি অভ্যস্ত, সেভাবে তুমি পড়তে পারো, গ্রিফিথ তুমি পড়তে পারো, জেট্রির বই তুমি পড়তে পারো, দেখবে এটা যে এইভাবে কষে দেওয়া আছে সেটা তোমার খুব বেশি জায়গা আমি তো অন্তত আমার তো অন্তত কোথাও চোখে পড়েনি, মানে কিন্তু মলিকুলার স্পেকট্রোস্কোপি ব্যারোর বইয়ে সেটা কিন্তু মোটামুটিভাবে কিভাবে কষতে হবে তার একটা আউটলাইন দেওয়া আছে। হ্যাঁ এটা আচ্ছা, আমি তোমাদের কিছুটা কাজ দিচ্ছি, সেটা হচ্ছে যে তুমি যদি এই নন রিজিড রোটারের জন্য নন রিজিড রোটার তার জন্য যে এনার্জি এক্সপ্রেশনটা ইন দ্য ইউনিট অফ সেন্টিমিটার ইনভার্স, যদি ব্যানোয়েলের বই দেখো, ব্যানোয়েল এবং ব্যানোয়েল ম্যাক্কা এরকম দেখবে লেখা আছে বি জে ইন্টু জে প্লাস 1 মাইনাস ডি জে স্কোয়ার ইন্টু জে প্লাস 1 তার স্কোয়ার, তারপর একটা হয়তো এইচ জে কিউব ইন্টু জে প্লাস 1 তার কিউব প্লাস কে তোমার জে টু দি পাওয়ার 4, মানে এটা মাইনাসও থাকতে পারে প্লাসও থাকতে পারে, সেটা আনইম্পর্টেন্ট, মানে এগুলো সব কনস্ট্যান্ট হয়। কে জে টু দি পাওয়ার 4 জে প্লাস 1 হোল টু দি পাওয়ার 4 প্লাস ডট 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 দেবে, আরও বেশ কিছু টার্ম আছে। এবারে এইটুকু পার্ট হচ্ছে লিডিং কারেকশন, এটা আনপার্ট, এটা হচ্ছে ফার্স্ট লিডিং কারেকশন, এইটা নিয়ে যে স্পেকট্রোস্কোপি করা হচ্ছে। এরপরেও কিন্তু তুমি যদি আরও কারেকশন তুমি নাও, আরও কারেকশন নিলে কিন্তু এই টার্মগুলো আসবে। এবার তোমার কাজটা হচ্ছে এই হোমওয়ার্কটা হচ্ছে এই যে ফাইন্ড সেকেন্ড লিডিং কারেকশন, মানে এটা হচ্ছে ফার্স্ট লিডিং কারেকশন, সেকেন্ড লিডিং কারেকশন, মানে আমি বলতে চাইছি এইটা এই পার্টটা আর কি, এইচ জে কিউব জে প্লাস 1 তার কিউব, এইটা ইউজিং রেয়ালে-শরিঞ্জার পার্টারবেশন থিওরি এটা। আচ্ছা, তুমি যদি ফার্স্ট অর্ডারের মধ্যেই করবে মনে করো, এই যে আমি যে কিছু কিছু টার্ম সব ছেড়ে দিলাম না যে ডট 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 করে, তুমি যদি এক্সপানশনের পরের টার্মগুলোকে রাখতে,
হ্যাঁ, তাহলেই তুমি দেখতে যে আরেকটা এল স্কোয়ার মানে l⁶ দিয়ে তুমি টার্মগুলোকে পেতে আর কি। মানে আমি 10⁻⁴ কন্টেনিং টার্মগুলোকে রেখেছি, 10⁻8 কন্টেনিং টার্মটাকে রাখলেই হচ্ছে পরেরটা চলে আসবে, 10⁻12 কন্টেনিং টার্মটাকে রাখলেই হচ্ছে তারপরেরটা চলে আসবে, এইরকম ভাবে জিনিসটাকে আসবে। তা তোমাকে যেটা হচ্ছে মানে অ্যাজিভ যেন আমি ল্যামডার পাওয়ার 1 ধরে নিয়ে ক্যালকুলেশনটাকে করেছি, বা ল্যামডার পাওয়ার 2 ধরে নিয়ে তুমি ক্যালকুলেশনটাকে করো, তাহলে হচ্ছে তুমি বেসিক্যালি যেটা হবে যে এই পরের কারেকশনগুলো তুমি জাস্ট পেয়ে যাবে আর কি। তাহলে তোমাকে এই কাজটা আমি করতে দিচ্ছি যে ফাইন্ড সেকেন্ড লিডিং কারেকশন, এটা এইচ জে কিউব জে প্লাস 1 তার কিউব ইউজিং রিলেশনের পারটারবেশন থিওরি। ঠিক আছে, তোমাদেরকে যেমন ওই হারমোনিক অসিলেটর থেকে যখন মোর্স অসিলেটরে যাচ্ছিলাম, প্রথম লিডিং কারেকশনটা সেটা তুমি বের করেছিলে, সেটা সামাও মানে ভাইব্রেশনাল কোয়ান্টাম নাম্বার ডিপেন্ডেন্সটা হচ্ছে ভি প্লাস হাফ তার স্কোয়ার দিয়ে আসছিল। মানে আনপার্টার প্রবলেমটা হচ্ছে ভি প্লাস হাফ এইচ কস ওমেগা, তারপর একটা মাইনাস ওই ভি প্লাস হাফ তার স্কোয়ার এক্সি এইচ কস ওমেগা, এরকম একটা। এবারে দেখা গেল যে এখানে এক্সি কে অ্যানহারমেটিক মানে যে কনস্ট্যান্ট গুলো ছিল সেটাকে তুমি এক্সির মধ্যে ঢুকিয়ে দিয়ে ব্যাপারটাকে ম্যানেজ করলে, মানে অন্তত এইটুকু বুঝতে পারে যে পরের কারেকশনটা ভি প্লাস হাফ তার স্কোয়ার দিয়ে আসবে। এখানেও তার ফার্স্ট লিডিং কারেকশনটা জে স্কোয়ার ইন্টু জে প্লাস 1 তার স্কোয়ার দিয়ে আসবে, তারপরে কারেকশনটাকে জে কিউব ইন্টু জে প্লাস 1 তার কিউব দিয়ে আসবে, সেটা তুমি পরিষ্কার বুঝতে পারবে। আর এই কনস্ট্যান্টটা মানে যা থাকবে সেটাকে তুমি জাস্ট এইচ বলবে। যেমন এখানে যেমন আমি বললাম যে জে স্কোয়ার ইন্টু জে প্লাস 1 তার স্কোয়ার, তারপরে যে পুরো জিনিসটা থাকবে সেটাকে আমি ডি নাম দিচ্ছি। এবারে ওইখানে যেহেতু এই ইনফরমেশনটা ছিল, ডিটা হচ্ছে 4b³ বাই নিউবার অসিলেটরটা স্কোয়ার, বি তুমি জানো রোটেশন কনস্ট্যান্ট তুমি জানো, নিউ জিরো যেটা তোমার অসিলেটর ন্যাচারাল ফ্রিকোয়েন্সি যেটা তার এক্সপ্রেশন তুমি জানো, তো সেখান থেকে তুমি হ্যাঁ ওটা ওরা ব্যানুয়েলের বই এটা বলা থাকতো, আমি সেটাকে দেখিয়ে দিতে পারলাম। এবার এইচের এক্সপ্রেশন ওখানেও দেওয়া নেই, হয়তো অন্য কোনো জায়গাতেই হয়তো দেওয়া নেই, তুমি জাস্ট এইচটাকে ক্যালকুলেট করলে, তুমি কেটাকে ক্যালকুলেট করতে পারলে। তুমি বুঝতে পারছো, আমি তোমাকে জাস্ট যে মেসেজটা দিতে চাইছি সেটা হচ্ছে এই যে তোমার এই প্রজেক্ট করার জন্য বা রিসার্চ করার জন্য তোমাকে আইনস্টাইন হতে হয় না। তুমি জাস্ট তোমার টেক্সট বইয়ে প্রচুর জিনিসপত্র আছে, যে জিনিসগুলো হয়তো ফাইনাল রেজাল্টটা তোমার বলে দেওয়া আছে, তুমি এক কাজ করো, তুমি জাস্ট ফাইনাল রেজাল্টটা তোমার বলে দেওয়া আছে, তুমি জাস্ট ফাইনাল রেজাল্টটা কি করে এলো সেটা তুমি করো। তাহলে সেইটাকে করতে গিয়ে তোমাকে কিন্তু অনেকটা পড়াশোনা করতে হবে, কিন্তু ফাইনাল রেজাল্টটা কোথাও না কোথাও করে দেয়, তুমি করে ফেলতে পারো। তুমি দেখো তারপরে তার উপরে তোমার অ্যাডিশনালি কি করতে পারো, তার উপরে অ্যাডিশনালি কিছু করতে পারলে যেটা আগে কেউ করেনি, কেউ ভাবেনি বা ব্যাপারটা গুরুত্ব দেয়নি, তুমিই প্রথম করলে, তুমি পেপার পাবে। সেটাই তোমার রিসার্চ। রিসার্চ মানে কি তোমার কি একদম সবই কি নোবেল উইনিং কাজ হবে নাকি? রিসার্চ মানে হচ্ছে যে জিনিসটা আগে কেউ করেনি তুমি করছো, সেটা মানে একটুখানিও যেন নতুন কিছু থাকে আর কি, যাতে করে তোমার সত্যি সত্যি সাবজেক্টটা কিছুটা এগোলো। হ্যাঁ, মানে তার মানে এমন নয় যে তুমি একদম একটা পাদ গিয়ে কিছু সবসময় করে ফেলতে পারবে। হ্যাঁ, চেষ্টা করতে হবে। হ্যাঁ, কিন্তু মানে প্রথম সুন্দর অ্যাম্বিশন থাকে যে আমি মানে মানে খুব ভালো পাথ ব্রেকিং কিছু কাজ করবো, রামানের মতো কাজ করব, আইনস্টাইনের মতো কাজ করব, কিন্তু পরের দিকে বুঝতে পারবে যে ব্যাপারটা কেমন একটা বোরিং হয়ে যাচ্ছে। এবারে এবং যেটা কথা হচ্ছে, তোমার মাস্টারমশাইরা ইউজুয়ালি তোমাকে যে ধরনের প্রবলেম দেবেন সেগুলো কি, মাস্টারমশাইরা যে টাইপের কাজ করেন সেই টাইপের প্রবলেম দেবেন, কিন্তু মাস্টারমশাইরা তো তোমার থেকে অনেক সিনিয়র। হ্যাঁ, তারা কি হচ্ছে যে তোমার থেকে হয়তো 10 বছর 15 বছর 20 বছর 30 বছরের সিনিয়র হয়ে যাওয়ার জন্যে মানে সে তোমার থেকে অনেকটা এগিয়ে গেছে। মানে অনেকটা এগিয়ে যাওয়ার জন্য যেটা হচ্ছে তুমি এতটা পিছিয়ে আছো, কিন্তু মাস্টারমশাইয়ের কাছে যে প্রবলেমটা সে বেসিক্যালি ফিল করতে পারে, তুমি সেই প্রবলেমটা ফিল করতে পারছো না। বা তোমার ক্ষেত্রে ওটা একটা দূরগত কিছু ব্যাপার হচ্ছে। মানে আমার ঐশ্বর্য রায়কে বিয়ে করার স্বপ্ন দেখা যেমন, তোমার মাস্টারমশাই তোমার কাছে প্রবলেমটাকে দিচ্ছে, তোমার বেসিক্যালি তোমার ক্ষেত্রে জিনিসটা হচ্ছে সেরকম আর কি। সেটা তুমি মানে ইন্টারেস্ট হারিয়ে ফেলতে পারো প্রথমে। কিন্তু আমি যেটা তোমায় বলতে চাইছি সেটা হচ্ছে এই যে তোমার তো বিএসসি তুমি পড়ছো, এমএসসি তুমি পড়ছো, ভালো টেক্সট বই পড়ো, সেইখানে দেখবে যে কিছু প্রবলেমস দেওয়া আছে, কিছু এরকম ফাইনাল ফর্মুলা লিখে দেওয়া আছে, যেগুলো নিয়ে তুমি যদি কিছুটা ডিসকাস করো, কিছুটা আলোচনা করো, বা সেইটাকে নিয়ে একটুখানি জাস্ট এদিক ওদিক করো, দেখবে তুমি কি সুন্দর সুন্দর প্রবলেম তুমি জাস্ট পেয়ে যেতে পারো। ঠিক আছে, তাহলে এই একটা পার্টিকুলার প্রবলেম যেটা তোমায় করতে দিলাম, তুমি করছো। ঠিক আছে, তাহলে এই প্রবলেমটা পরিষ্কার হলো তো? ঠিক আছে, হ্যাঁ স্যার। আচ্ছা, এবারে আমি আরেকটা তোমাকে এই রিজিড ডেটার উপরে বেস করে একটা প্রবলেম তোমায় দেব। হ্যাঁ, তর্পণ একটুখানি মাইক্রোফোন অন করে একটু ভালো করে অফ কর। হ্যাঁ স্যার, হয়েছে। হ্যাঁ হ্যাঁ হয়েছে, একটু সমস্যা হচ্ছে এখনো। হ্যাঁ, আরেকবার একটুখানি করলে হয়তো চলে যাবে।
হ্যাঁ স্যার অফ করছি এবার। এবারে হলোই না তো, এবারে কিছুই হলো না ওর ফোন। মানে আরো আরো দু একজন মাইক্রোফোন অন করে অফ কর। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে, ও হয়ে গেছিল, আবার এসে গেল। আওয়াজটা রয়েই গেল রে, আওয়াজটা আজকে ছিল না। আরো দু একজন একটুখানি হ্যাঁ কথাবার্তা বলে একটুখানি রেখে দে। হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে, একদম ঠিক আছে। আচ্ছা, এই নেক্সট যে প্রবলেমটা, দিস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রবলেম। সেটা হচ্ছে স্টার্ক এফেক্ট অন rotational or microspectra. স্টার্ক এফেক্ট অন রোটেশনাল আর মাইক্রোস্পেক্ট্রা। তাহলে প্রবলেমটা আমি যা সাজিয়ে দিই, কাজটা কিন্তু তোমাকে বাড়িতে করতে হবে। হ্যাঁ, তার জন্য তুমি বইয়ের হেল্প নিতে পারো। হ্যাঁ, আর প্রবলেমটা অ্যাকচুয়ালি আমি কি বলতে চাইছি একটু ভালো করে বোঝার চেষ্টা করো। যে মানে স্টার্ক এফেক্ট মানেটা কি? স্টার্ক এফেক্ট মানে হচ্ছে যে তুমি জিম্যান এফেক্ট এবং স্টার্ক এফেক্টের নাম শুনেছো। পার্টিকুলার অ্যাটমিক স্পেকট্রোস্কোপিতে তুমি জিম্যান এফেক্ট এবং স্টার্ক এফেক্টের তুমি নাম শুনেছো। জিম্যান এফেক্ট হচ্ছে তুমি একটা এক্সটার্নাল ম্যাগনেটিক ফিল্ড দিচ্ছ, তার যে এফেক্ট অন দ্য স্পেক্ট্রা সেটা হচ্ছে তোমার জিম্যান এফেক্ট। আর এক্সটার্নাল ইলেকট্রিক ফিল্ডের এফেক্ট অন দ্য স্পেক্ট্রা সেটা হচ্ছে তোমার স্টার্ক এফেক্ট। তার মানে স্টার্ক এফেক্ট বেসিক্যালি মানে হচ্ছে যে এফেক্ট অফ external electric field on the spectral line. তো মাইক্রোস্পেক্ট্রাল লাইন, হ্যাঁ সেখানে জাস্ট এক্সটার্নাল ইলেকট্রিক ফিল্ডের এফেক্টটা সেটাই হচ্ছে তোমার স্টার্ক এফেক্ট। তাহলে এফেক্ট অফ external electric field on the spectral line is called বা is known as Stark effect. ঠিক আছে, আচ্ছা এবারে মানে ব্যাপারটা কেটা হচ্ছে যে অ্যাকচুয়ালি তোমার ধরো তুমি একটা ডায়াটমিক মলিকুল কনসিডার করছো, ডায়াটমিক মলিকুলটা তুমি রিজিড ডটার ধরলে, মানে এখানেও আনপার্টার প্রবলেম যেটা আনপার্টার প্রবলেম যেটা সেটা হচ্ছে এই পার্টিকুলার কেসে তোমার রিজিড ডটা। তাহলে রিজিড ডটার প্রবলেমে তোমার ওয়েভ ফাংশনগুলো যে স্ফেরিক্যাল হারমোনিক্স, তার প্রপার্টি তুমি জানো, এনার্জি কি হবে সেগুলো তোমার জানা আছে। আচ্ছা এবারে তোমার পার্টারবেশন যেটা, পার্টারবেশনটা কি না, পার্টারবেশন যদি তুমি পোটেনশিয়ালের ফর্মে করো, আমি অপারেটরটাকে পরে লিখবো এইচ প্রাইম, সেটা কি দেখো যে তুমি জানো যে রোটেশনাল স্পেকট্রোস্কোপিতে রেসপন্স করতে গেলে তোমার মলিকুলে একটা ইলেকট্রিক ডাইপোল মোমেন্ট থাকতে হয়, মলিকুলটা পার্মানেন্ট ইলেকট্রিক ডাইপোল মোমেন্ট তোমার থাকতে হয়। তাহলে পার্মানেন্ট ইলেকট্রিক ডাইপোল মোমেন্ট যদি তোমার মিউ হয়, এটা ইলেকট্রিক ডাইপোল মোমেন্ট যদি মিউ হয়, আর এক্সটার্নাল ইলেকট্রিক ফিল্ড যদি ই হয়, এই মাইনাস মিউ ডট ই এইটা হচ্ছে তোমার বেসিক্যালি ইন্টারাকশনটা বা তোমার পার্টারবেশনটা। তাহলে পার্টারবেশন বা ইন্টারাকশন পোটেনশিয়াল তুমি যেটা বলতে পারো, অর এটাকে তুমি বলতে পারো ইন্টারাকশন পোটেনশিয়াল যেটা। যদি তুমি জিম্যান এফেক্ট দেখো, জিম্যান এফেক্ট হলো হচ্ছে মাইনাস মিউ ডট এইচ, যেখানে মিউটা হচ্ছে ম্যাগনেটিক ডাইপোল মোমেন্ট আর এইচটা হচ্ছে ম্যাগনেটিক ফিল্ড, আর এখানে হচ্ছে ইলেকট্রিক ডাইপোল মোমেন্ট হচ্ছে ইলেকট্রিক ফিল্ড। মানে এইটা মানে যেখানে বলে নেওয়া হচ্ছে যে মিউ ইলেকট্রিকটা হচ্ছে তোমার ইলেকট্রিক ডাইপোল মোমেন্ট, ইলেকট্রিক ডাইপোল মোমেন্ট তোমার থাকতেই হবে, কারণ রোটেশনাল স্পেকট্রোস্কোপিতে রেসপন্স করতে গেলে মলিকুলটা পোলার হতে হয়, তাতে পার্মানেন্ট ইলেকট্রিক ডাইপোল মোমেন্ট থাকতে হয়। আর এইটা হচ্ছে স্ট্রেংথ অফ দ্য এক্সটার্নাল ইলেকট্রিক ফিল্ড। আচ্ছা এবারে এইটা লাইট দিয়েও হতে পারে, তুমি যদি লাইট দাও
বাইরে থেকে, তাহলে লাইটের ইলেকট্রিক ফিল্ড ভেক্টর আছে, তার সাথেও তোমার ইন্টারাকশনটা হতে পারে, অথবা অন্যরকম ভাবে তুমি ইলেকট্রিক ফিল্ডটাকে দিতে পারো আর কি। আর এইটাকে তুমি চাইলে এইরকম ভাবে লিখতে পারো, মাইনাস মিউ ইলেকট্রিক এপসাইলন কস থিটা, যেখানে হচ্ছে তোমার থিটাটা অ্যাঙ্গেল বিটুইন ইলেকট্রিক ডাইপোল মোমেন্ট ভেক্টর অ্যান্ড দ্য এক্সটার্নাল ইলেকট্রিক ফিল্ড। মানে জাস্ট তুমি যদি এইভাবে ব্যাপারটাকে ভাবো, তাহলে ইউজুয়ালি লোকে যেটা করে, যে ডিরেকশন বরাবর হচ্ছে এক্সটার্নাল ইলেকট্রিক ফিল্ডটাকে দেয়, আর ইলেকট্রিক ডাইপোল মোমেন্টটা ধরে নাও যদি এই ডিরেকশন বরাবর কাজ করে, তাহলে এই যে অ্যাঙ্গেলটা সেটা হচ্ছে তোমার থিটা। তাহলে দেখো তোমার করসপন্ডিং হ্যামিল্টনিয়ানটা হচ্ছে এইটা হয়ে যাচ্ছে, ঠিক আছে? এই হচ্ছে জিনিসটা। আচ্ছা, এবারে তুমি মানে এইটাকে তুমি জাস্ট যদি মানে মানে ইয়ে করো, মানে অপারেটর ফর্মে লেখো আর কি, মানে পার্টারবেশন যেটা হ্যামিল্টনিয়ানটা আর কি, মানে পার্টারবেশন হ্যামিল্টনিয়ান যে পার্টটা, পার্টারবেশন হ্যামিল্টনিয়ান যেটা অপারেটর, সেটাকে তুমি এখন এইচ প্রাইম এইভাবে লিখবে, জাস্ট সিম্পলি মিউ ইলেকট্রিক, তার অপারেটর ফর্মে লিখলে এপসাইলন লিখলে কস থিটা লিখলে, এটা ঠিক আছে। এবারে তুমি যদি কেউ মনে করে যে জেড ডিরেকশনে তুমি এটাকে দিচ্ছ আর কি, এটাকে তুমি জাস্ট মাইনাস মিউ জেড এইটা ইন্টু কস থিটা এইরকম ভাবে লিখতে পারো। কখন না, যখন মিউ ইলেকট্রিক এইটা তোমার অ্যাক্টস অ্যালং জেড ডিরেকশন, এটা আর কি। হ্যাঁ, মানে সরি, এটা ভুল করলাম, মানে এটা তোমার তখন এক্সটার্নাল ইলেকট্রিক ফিল্ডটা তোমার বেসিক্যালি জেড ডিরেকশন বরাবর মুভ করছে, তখন যা জেড কম্পোনেন্টটা ইম্পর্টেন্ট। আচ্ছা, দরকার নেই, আমি এখন এটা না করাই ভালো। মানে আমি ধরো তোমার যে কোনো ডিরেকশনই থাক, এবারে আসলে যখন লাইট পাঠানো হয়, লাইট অনেক সময় এক্সপোলারাইজড, লাইট কখনো ওয়াই পোলারাইজ, লাইট কখনো জেড পোলারাইজ, লাইট কখনো ডিপোলারাইজ, বিভিন্ন রকমের হতে পারে। হ্যাঁ, তোমার একটা ডিরেকশন করতে পারে, বাকিগুলো তুমি অটোমেটিক্যালি করতে পারবে যদি তুমি মনে করো যে হ্যাঁ তুমি জেড পোলারাইজ লাইট ইউজ করবে, অর্থাৎ এক্সটার্নাল ইলেকট্রিক ফিল্ডটা শুধুমাত্র জেড ডিরেকশন বরাবর আছে, তখন মিউ জেডটাই জাস্ট তোমার রেসপন্সিবল হবে। এটা যাক, যেটা হচ্ছে দেখো, যেটা কথা সেটা হচ্ছে আমি এই পার্টারবেশনটা তোমার পেয়ে গেছি। তাহলে আমার কি দরকার, তাহলে যে কোনো তোমার ফার্স্ট অর্ডার, সেকেন্ড অর্ডার, কারেকশন টারেকশন ইত্যাদি বের করতে গেলে আমার তো শুধু পার্টারবেশনটাই দরকার। আর আমার আনপাটা প্রবলেম যেহেতু জানি, আমি আনপাটা প্রবলেম জানি মানে তো তার আনপাটা ওয়েভ ফাংশনগুলো জানি, মানে এর যে আনপাটা এনার্জিটা আর আনপাটা ওয়েভ ফাংশন যেগুলো, যেটা বেসিক্যালি তোমার স্ফেরিক্যাল হারমোনিক্স, এটা তোমার নোন তো, তাই না? তাহলে এবারে তোমার যে কাজটাকে করতে হবে, তুমি যদি ধরো মানে আমি তোমাকে যে কাজটাকে করতে দিচ্ছি, যে ফার্স্ট অর্ডার কারেকশন থেকে এনার্জি যদি বের করতে চাও, এটা EJ1 ধরো এইটা, সেটা যখন ক্যালকুলেট করবে তোমার কাছে বেসিক্যালি স্ফেরিক্যাল হারমোনিক্স হয়ে গেল, এই তোমার পার্টারবেশনটা হয়ে গেল, YJM এটা হয়ে গেল। তাহলে এবার এই তুই পার্টারবেশনটাকে বসাবে, এখানে কস থিটা আছে, স্ফেরিক্যাল হারমোনিক্সগুলো তুমি জাস্ট তার এক্সপ্রেশন তুমি ইত্যাদি বা তার প্রপার্টি তুমি দেখবে, দেখালে তুমি যেটা দেখবে যে এই যে উত্তরটা, এই উত্তরটা বেসিক্যালি তোমার জিরো বেরোবে। আমি তোমাকে এইটুকু বলে দিতে পারি আর ফার্স্ট অর্ডার কারেকশনটা এনার্জি তুমি ক্যালকুলেট করবে, তোমার জিরো বসাবে। জিরো বসানোর জন্য কিন্তু তোমার খেয়াল হয় কস থিটাটা স্ফেরিক্যাল হারমোনিক্সের উপরে কাজ করছে, তখন তার জন্য তোমার না আমি মানে পরে শিখবে যেটা রিকারশন রিলেশন ইউজ করতে হবে, মানে ইউজ প্রপার রেকারশন রিলেশন। এটা না তুমি প্রপারলি ইউজ করবে। এটা রেকারশন রিলেশন মানে তুমি দেখবে ওই যখন রিজিড রোটার যেখানে আলোচনা করা হয়েছে তোমার কোয়ান্টাম মেকানিক্সের বইয়ে যেখানে করা হবে, সেইখানে এই কস থিটাটা এই YJM এর উপরে কাজ করলে কেমন দেয়টাই আর কি, হ্যাঁ সেটা তুমি দেখতে পাবে আর কি, ঠিক আছে? এটা মানে রেকারশন রিলেশন ইউজ করবে এটা। আর এটা হচ্ছে ফার্স্ট অর্ডার কারেকশন, মানে ফার্স্ট অর্ডার স্টার্ক এফেক্ট যেটা, সেটা তোমার কিন্তু জিরো বেরিয়ে যাবে। আচ্ছা, আর সেকেন্ড অর্ডার যদি তুমি ক্যালকুলেট করতে চাও, স্যার হ্যাঁ বলো বলো। স্যার বলছি কেন মিউকে ওই কম্পোনেন্টে ভেঙে করতে, হ্যাঁ কি শোনা যাচ্ছে না? হ্যালো
বলো, আমি শুনতে পাচ্ছি না কিছু। স্যার বলছে মিউকে এখানে 3টে কম্পোনেন্ট ভেঙে নিয়ে করতে হবে তো? না, তুমি যেটা চাইবে, তুমি ফর দ্য টাইমিং এ কাজ করো, তুমি বলো যে এক্সটার্নাল ইলেকট্রিক ফিল্ডটা জেড ডিরেকশন বরাবর কাজ করছে, শুধু জেড ডিরেকশনটাকে করো তাহলেই হবে, ঠিক আছে? ধরে নাও এটা জেড আচ্ছা ডিরেকশন ঠিক বরাবর কাজ করছে, ওটা তুমি সেইটুকু শুধু করো, তাহলেই হবে। হ্যাঁ, এইটা তাহলে তোমাকে আর বেশি পরিশ্রম করতে হবে না, ঠিক আছে? এটা আচ্ছা, এইটা আচ্ছা। এবারে তুমি যদি সেকেন্ড অর্ডার কারেকশনটা করো, মানে এর সেকেন্ড অর্ডার কারেকশন তুমি করতে পারবে। সেকেন্ড অর্ডার কারেকশন টু এনার্জি যদি করো, হ্যাঁ, মানে ফার্স্ট অর্ডারে কিন্তু কোনো স্টার্ক শিফট নেই, কিন্তু সেকেন্ড অর্ডারে যদি করো তাহলে যে উত্তরটা বেরোবে সেটা আমি তোমায় একটু বলে দিই। যে যদি তুমি গ্রাউন্ড স্টেটের ক্ষেত্রে করো, মানে যদি তোমার যেটা ধরো আচ্ছা, আমি প্রথমে জেড লেভেলের জন্য বলে দিচ্ছি, তারপর যেটা জিরো হলে একটা স্পেশাল কেসে কি হবে সেটা না আমি বলবো। তাহলে সেইটা একটা অ্যান্সার বেরোবে, ইলেকট্রিক ডাইপোল মোমেন্ট তার স্কোয়ার ইলেকট্রিক ফিল্ড ভেক্টর তার স্কোয়ার হয়, একটা তোমার মোমেন্ট অফ ইনার্সিয়া বেরোবে, নিচে একটা এইচ ক্রসের স্কোয়ার বেরোবে, আর তার সাথে কোয়ান্টাম নাম্বার ডিপেন্ডেন্সটা থাকবে জে ইন্টু জে প্লাস 1 মাইনাস 3m স্কোয়ার ডিভাইডেড বাই জে ইন্টু জে প্লাস 1 2j মাইনাস 1 তার সঙ্গে হচ্ছে 2j প্লাস 3। এইটা কখন না হয় যেটা নট ইকুয়াল টু 0, যেটা নট ইকুয়াল টু 0 তখন তোমার এক্সপ্রেশনটা, আর যখন তোমার যেটা পার্টিকুলার 0 বেরিয়ে যাবে সেটাকে তোমাকে আলাদা করে কষতে হবে, সেই ভ্যালুটা বেরোবে মাইনাস মিউ ইলেকট্রিক্যাল মানে ডাইপোল মোমেন্ট তার স্কোয়ার এপসাইলন 0 স্কোয়ার I বাই 3h cos স্কোয়ার। তারপরে ফার্স্ট অর্ডারে কোনো কারেকশন নেই, সেকেন্ড অর্ডারে কিন্তু তুমি কারেকশনটা পাবে আর কি, ঠিক আছে? এবং এইটার উপরে বেস করে তুমি যেটা নেক্সট করবে, মানে এই দুটো তোমাকে এস্টাবলিশ করতে বলছি, তাহলে অ্যাকচুয়ালি তোমার যে কাজটা আর কি আমি অনেকটাই তোমার সাজিয়ে দিলাম, তার মানে তোমাকে জাস্ট যেটা বের করতে হবে আর কি, যেটা বের করতে হবে সেটা হচ্ছে ফার্স্ট অর্ডার কারেকশনটা এনার্জি বের করো 1 নম্বর। 2 নম্বর, ফার্স্ট অর্ডার এনার্জি কারেকশন তো 0 হয়ে গেল, তাহলে ফার্স্ট অর্ডারে কোনো স্টার্ক শিফটিং হচ্ছে না। আচ্ছা, সেকেন্ড অর্ডার কারেকশনটা তুমি বের করো, আর তারপরে সেইখান থেকে তুমি যেটা এক্সপ্লেন করো সেটা হচ্ছে এই যে দেখো যে তোমার আগে কি ছিল না, আগে যেটা ছিল যে এনার্জিটা এম এর উপর ডিপেন্ড করে না, শুধুমাত্র জে এর উপর ডিপেন্ড করে। তাহলে জে ইকুয়াল টু যখন তুমি 1 বলছো যে 3টে স্টেট তারা ডিজেনারেট, যে ইকুয়াল টু 2 যখন বলছো 5টা স্টেট তারা ডিজেনারেট, যে যখন 3 বলছো তোমার 7টা স্টেট হচ্ছে ডিজেনারেট। কিন্তু এখন কি হলো, এখন যেটা দেখছো যে সেকেন্ড অর্ডার কারেকশন টু এনার্জিটা সেটা কিন্তু এম এর উপর ডিপেন্ড করে যাচ্ছে। গ্রাউন্ড স্টেট যেটা সেটার কোনো পরিবর্তন হচ্ছে না, মানে একটু শিফট হচ্ছে, কিন্তু এম ডিপেন্ডেন্সে নাই, মানে যা এনার্জি ছিল এনার্জিটা কিছুটা স্টেবিলাইজ হলো। তুমি তো জানো তো সেকেন্ড অর্ডার কারেকশন সবসময় নেগেটিভ হয়, তোমার ফর দ্য গ্রাউন্ড স্টেট অলওয়েজ নেগেটিভ হয়, এবং সেটা হয়েছে, তোমার যা এনার্জি হওয়ার কথা ছিল তার তুলনায় এনার্জি বেশ কিছুটা কমে গেছে। আচ্ছা, এবারে তুমি এখানে খেয়াল করে দেখো যখন তোমার মানে এই এনার্জিটা যে সঙ্গে সঙ্গে কিন্তু মানে কারেকশন পার্টটা যে সঙ্গে সঙ্গে কিন্তু এম এর উপর ডিপেন্ড করছে। তাহলে এবারে কোনো একটা গিভেন যেতে একাধিক এম যদি থাকে তাহলে একাধিক ডিফারেন্ট এনার্জি হবে। সেইখান থেকে তোমাকে জাস্ট যে কাজটাকে করতে হবে সেটা হচ্ছে স্প্লিটিং প্যাটার্নটা তোমাকে জাস্ট দেখাতে হবে, যে মানে লিফটিং অফ মানে এখান থেকে তোমাকে যেটা দেখাতে হবে যে লিফটিং অফ ডিজেনারেসি পার্টারবেশন দিলে কেমন করে, এক্সপ্লেন বলে লিখতে হবে, এক্সপ্লেন the lifting of degeneracy as well as the splitting pattern। এইটা তাহলে তোমার যেহেতু এম এর উপর ডিপেন্ডেন্সটা চলে এলো, তাহলে কোনো একটা গিভেন জে তুমি নিয়ে ফার্স্ট অর্ডারে কোনো কারেকশন সেকেন্ড অর্ডারে, তাহলে জে এর ভ্যালু ধরো যখন 0 বলছো তখন তো ঠিক আছে, শুধুমাত্র মানে কোনো লাইন স্প্লিট কিছু করবে না, শুধু এনার্জিটা কিছুটা কমে গেল। জে এর ভ্যালু 1 তুমি বললে, তাহলে এম এর ভ্যালু +1 0 -1,
সেই মতো করে 3টে লেভেলে কিভাবে ভেঙে গেল, জের ভ্যালু যখন তোমার 2 হচ্ছে, এম এর ভ্যালু +2 +1 0 -1 -2, সেই মতো করে কিভাবে 5টা লেভেলে ভেঙে যাচ্ছে, করে সেইখান থেকে তোমার জাস্ট ওই মানে যখন স্প্লিটিং প্যাটার্নটা তুমি দেখবে আর কি, স্প্লিটিং প্যাটার্ন মানে স্পেক্ট্রাল স্প্লিটিং প্যাটার্ন আর কি, সেখানে ওই সিলেকশন রুলটা আর কি, হ্যাঁ মানে সিলেকশন রুল একটা আছে যেটা ওই মানে সেই অ্যাটমের ক্ষেত্রে যে ধরনের সিলেকশন রুল থাকে আর কি, ডেল্টা এলটা যেমন +-1 থাকে, এখানে ডেল্টা জেটা +-1 হবে, আর ডেল্টা এম যেটা সেটা হচ্ছে 0, এখানে ডেল্টা এমটা হচ্ছে 0 দিয়েই তুমি করবে, মানে 0টাই অ্যাকচুয়ালি দরকার, ডেল্টা 0 আর +-1 যেটা +-1টা কিন্তু এই মাইক্রো স্পেকট্রোস্কোপির জন্য হয় না আর কি, হ্যাঁ তোমার ডেল্টা জে ইকুয়াল টু +-1 আর ডেল্টা এম ইকুয়াল টু 0, এইটা হচ্ছে তোমার সিলেকশন রুল। হ্যাঁ, এই সিলেকশন রুলটাকে মাথায় রেখে তুমি জাস্ট এই স্প্লিটিং প্যাটার্নটাকে এক্সপ্লেন করবে, মানে একটা লাইন যেটা আগে একটা লাইন ছিল সেই লাইনটা এখন কতগুলো ভাগে ভাঙছে সেইটা নিয়ে জাস্ট ডিটেলিংটা তোমার দরকার, এটা ঠিক আছে। আর এইটার সঙ্গে তুমি যেটা ইম্পর্টেন্ট যে যে মানে এইখান থেকে তুমি জাস্ট একটা কমেন্ট করার চেষ্টা করো, মানে এটা আমি একটুখানি বেশি এক্সপেক্ট করে ফেলছি, তুমি জাস্ট আচ্ছা মানে তুমি তোমার ক্রিস্টাল ফিল্ড থিওরি তুমি পড়েছো তাই তো, তাহলে ক্রিস্টাল ফিল্ড থিওরিতে যখন তুমি ধরো একটা মানে একদম মানে কি বলবো ভেকেন্ট, মানে ভেকেন্ট নয়, মানে বেয়ার যে একটা ডি ইলেকট্রনিক সিস্টেম, মানে বেয়ার মেটাল যখন তোমার কনসিডার করছো, ফ্রি মেটাল আর কি, ফ্রি মেটাল যখন তুমি দেখছো তার যে 5টা ডি অরবিটাল তারা ডিজেনারেট, মানে 5-fold ডিজেনারেট সেটা আছে। আর এবারে যখন লিগ্যান্ডগুলো অ্যাপ্রোচ করছে, তার লিগ্যান্ডগুলো অ্যাপ্রোচ করলে এই যে ডিজেনারেট এনার্জি লেভেলসটা ভেঙে যায় কেন, মানে অক্টাহেড্রাল ফিল্ড হলে হচ্ছে T2G ইজিতে ভেঙে যাচ্ছে, T2G নিচে থাকছে, ইজি উপরে থাকছে, টেট্রাহেড্রাল ফিল্ড হচ্ছে ইজি নিচে থাকছে আর মানে ইটা নিচে থাকছে আর T2টা হচ্ছে তোমার উপরে থাকছে, তাহলে এই যে স্প্লিটিংটা হলো, স্প্লিটিংটা কেন হলো, দেখো হলো বেসিক্যালি তার কারণটা হচ্ছে যে লিগ্যান্ড যখন অ্যাপ্রোচ করছে একটা ইলেকট্রোস্ট্যাটিক ইন্টারাকশন হচ্ছে, ইলেকট্রোস্ট্যাটিক ইন্টারাকশনটা কোথার থ্রু দিয়ে হতে পারে না, তোমার যখন ডি অরবিটাল তুমি কনসিডার করছো তার একটা ইলেকট্রিক ডাইপোল মোমেন্ট আছে, আর যখন লিগ্যান্ড অ্যাপ্রোচ করছে সে একটা মানে মানে একটা তার একটা ইলেকট্রন মানে কি বলবো সে একটা ইলেকট্রিক ফিল্ড যা জেনারেট করছে, তাহলে এই যে যেমন করে আমি তোমার স্টার্ক এফেক্ট দেখছি সেটা বলছি এক্সটার্নাল ইলেকট্রিক ফিল্ড দিচ্ছ, তার জন্য তোমার স্পেকট্রাল লাইনগুলো কেমন করে স্প্লিট করে যাচ্ছে, বা কোনো একটা পার্টিকুলার ডিজেনারেট এনার্জি লেভেলে কিভাবে লিফটিং অফ ডিজেনারেসিটা হচ্ছে, তাহলে তোমার ওদিকে ক্রিস্টাল ফিল্ড থিওরিতে এক্স্যাক্টলি তো একই রকমের সিচুয়েশন, যে তোমার বেসিক্যালি একটা ফ্রি মেটাল ছিল, সে ডিজেনারেট ছিল, ডি অরবিটাল, হ্যাঁ এখানে যেমন জে দিয়ে তুমি বোঝাচ্ছ, ওখানে তুমি ধরো ডি অরবিটাল তার একটা এল এর ভ্যালু 3 তুমি সেইভাবে বোঝাবে, সেখানে এম এল এর পসিবল ভ্যালু হচ্ছে +2 +1 0 -1 -2, আর ডিজেনারেট ছিল। এবারে ওই এক্সটার্নাল ইলেকট্রিক ফিল্ডটা কোথা থেকে আসছে না, যখন লিগ্যান্ড অ্যাপ্রোচ করছে সে বেসিক্যালি হচ্ছে তোমার এক্সটার্নাল ইলেকট্রিক ফিল্ডটাকে দিচ্ছে আর কি, দিয়ে তোমার স্প্লিটিং প্যাটার্নটা হচ্ছে। তাহলে এইখান থেকে তুমি জাস্ট মানে কমেন্ট করতে বলছি, আমি খুব যে বিশাল তুমি করতে পারবে সেরকম নয়, কমেন্ট অন দ্য ক্রিস্টাল ফিল্ড এফেক্ট। হ্যাঁ এই মানে এইখান থেকে মানে এই স্টার্ক এফেক্টটা থেকে যে টাইপের অ্যানালিসিস তুমি করলে সেইখান থেকে তুমি দেখো যে ওই ক্রিস্টাল ফিল্ড থিওরি সেই জিনিসটাকে তুমি জাস্ট ঠিক করে বুঝতে পারছো কিনা, ঠিক আছে। মানে তুমি একদম অঙ্ক টঙ্ক করে পুরো জিনিসটাকে করে ফেলতে পারবে আমি সেরকম আশা করছি না, কিন্তু তুমি তো একটা আইডিয়া পেয়ে যাবে, হ্যাঁ যে হ্যাঁ অ্যাকচুয়ালি এরকম হয় ইত্যাদি 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 ইত্যাদি। তাহলে বোঝা গেল রিজিড ডোটার প্রবলেম, এই রিজিড ডোটার প্রবলেম আমি একটা প্রবলেম তোমাকে পুরো কষে দিলাম, আর একটা প্রবলেম তোমার স্ট্রাকচারটাকে সাজিয়ে দিলাম, তুমি এবারে সেই প্রবলেমটাকে তুমি জাস্ট সলভ করবে, ঠিক আছে। এটা মানে আর একটা প্রবলেম এক্ষুনি দিতে পারি কিন্তু থাক, মানে মানে আসলে যেটা হচ্ছে আচ্ছা ঠিক আছে মানে এখন থাক, মানে মানে আমি অ্যাকচুয়ালি আজকে বেশি সময় নেই, আমি হাইড্রোজেন অ্যাটম প্রবলেম একটুখানি তোমাকে জাস্ট মানে 3টে হাইড্রোজেন অ্যাটম প্রবলেম আমার অ্যাকচুয়ালি করার ইচ্ছা আছে, সেই প্রবলেমগুলো আমি একটুখানি বলি, পরের দিন তার মধ্যে অন্তত একটা প্রবলেম তোমাকে একটুখানি কষে দিয়ে দেখাবো আর কি। তাহলে নেক্সট আমি যে কাজটাকে করতে চাইছি, আচ্ছা নেক্সট যে কাজটা আমি করতে চাইছি সেটা হচ্ছে যে মানে মিনিট 10-এর মধ্যে আমি ছেড়ে দেবো, হ্যাঁ সেটা হচ্ছে নেক্সট তুমি আনপার্ট আপ প্রবলেম যেটা ধরো
আনপার্ট অফ সিস্টেম যেটা, সেটা তুমি ধরে নাও হাইড্রোজেন অ্যাটম সিস্টেম, হাইড্রোজেন অ্যাটম অর অনেক সময় হাইড্রোজেন লাইক ওয়ান ইলেকট্রন সিস্টেম তুমি কনসিডার করো। আচ্ছা, তাহলে হাইড্রোজেন অ্যাটম বা হাইড্রোজেন লাইক যে ওয়ান ইলেকট্রন সিস্টেম, সেইটা তো এক্স্যাক্টলি সলভেবল তোমার জানা আছে। এটা তুমি কোয়ান্টাম মেকানিক্স যারা বিএসসি পড়ে এসছো, সেটা এক্স্যাক্টলি সলিউশনটা ডিটেলে না করলেও কিভাবে করতে হয় টরতে হয় সে সম্বন্ধে তোমার ধারণা আছে। তাহলে এই পার্টিকুলার কেসে যেটা হয়, তুমি জাস্ট একটা স্ফেরিক্যালি সিমেট্রিক পোটেনশিয়ালের মধ্যে এইখানে নিউক্লিয়াস আছে, হাইড্রোজেন অ্যাটম হলে জেডটা হচ্ছে 1, হাইড্রোজেন লাইক সিস্টেম হলে নিউক্লিয়াসের চার্জ হচ্ছে জেড ইন্টু ই, আর এখানে একটা ইলেকট্রন আছে, সে বেসিক্যালি ঘুরছে একটা আর রেডিয়াসে। এই হচ্ছে গল্পটা। তাহলে এটা হচ্ছে স্ফেরিক্যালি সিমেট্রিক পোটেনশিয়াল। পোটেনশিয়াল এনার্জি তো এসআই ইউনিটে মাইনাস জেড স্কোয়ার বাই 4πε0 আর, এরকম ভাবে তুমি লিখছো আর কি। তাহলে এটা হচ্ছে পোটেনশিয়াল এনার্জিটা। আচ্ছা, এবারে তুমি যদি সকল মানে কি বলবো টাইম ইন্ডিপেন্ডেন্ট শ্রোডিঞ্জার ইকুয়েশনটাকে লেখো, মানে অবশ্যই ইলেকট্রনিক শ্রোডিঞ্জার ইকুয়েশন, ইলেকট্রনিক শ্রোডিঞ্জার ইকুয়েশন আন্ডার বিও অ্যাপ্রক্সিমেশন, মানে নিউক্লিয়াস গুলো ফিক্সড আছে সেটাকে ধরে নিয়ে তুমি করবে আর কি এইটা। তো সেটাকে তুমি এইরকম ভাবে লিখছো H0 সাই, ঠিক আছে, মানে আচ্ছা N0 লিখছি কিন্তু এনটা NL ML এর উপরে ডিপেন্ড করে, সেটা হচ্ছে EN0 ইন্টু সাই NL ML 0। এটা হচ্ছে তোমার টাইম ইন্ডিপেন্ডেন্ট শ্রোডিঞ্জার ইকুয়েশনটা, যেখানে তোমার H0 যেটা, সেইটা হচ্ছে তোমার একটা কাইনেটিক এনার্জি, মানে আমি শর্ট হ্যান্ড নোটেশনে লিখলে নিউক্লিয়াস কাইনেটিক এনার্জি পার্টটা তুমি যেহেতু 0 করে দিচ্ছ, তাহলে ইলেকট্রনিক কাইনেটিক এনার্জি পার্ট একটা থাকবে, আর তার সাথে হচ্ছে তোমার নিউক্লিয়াসের সঙ্গে ইলেকট্রনের অ্যাট্রাকশন পার্টটা থাকবে। আর এবার নিউক্লিয়াসের যে কাইনেটিক এনার্জি পার্টটা আর কি, সেইটা তোমার বেশ একটা মানে তোমার এতে যদি কনসিডার করো, মানে স্ফেরিক্যাল পোলার কোঅর্ডিনেট সিস্টেমে যদি দেখো আর কি, তাহলে এটা বেশ একটু লম্বা চওড়া দেখতে হয় আর কি। হ্যাঁ, মানে এটা ঠিক আছে, মানে লিখে আর লাভটা কি আছে, মানে তোমার ঠিক আছে, মানে তুমি জানলেই চলবে আর কি। এটা তাহলে নিউক্লিয়ার কাইনেটিক মানে ইলেকট্রনের কাইনেটিক এনার্জি আছে, আর নিউক্লিয়াস ইলেকট্রন অ্যাট্রাকশন এই পার্টটা তোমার আছে আর কি। এটা মানে তোমার কি হয় মনে আছে যে মাইনাস H cos স্কোয়ার বাই টুয়াইস মিউ আর স্কোয়ার ইন্টু ডেল আর into 1 by r square del r plus 1 by sin theta del theta sin theta del theta plus 1 by sin square theta del 2 by del phi square, এইটা তার সঙ্গে মাইনাস জেড স্কোয়ার বাই 4πε0 r থাকে। এইটা হচ্ছে তোমার হ্যামিল্টনিয়ানটা, ঠিক আছে। মাইনাস H cos টয়েস মিউ আর স্কোয়ার ডেল আর ইন্টু 1 বাই আর স্কোয়ার না, এটা আর স্কোয়ার হয়, তাই তো নাকি গো, ডেল আর ইন্টু আর স্কোয়ার ডেল আর, মানে ডেল আর স্কোয়ার ডেল আর প্লাস 1 বাই সাইন থিটা ডেল থিটা সাইন থিটা ডেল থিটা প্লাস 1 বাই সাইন স্কোয়ার থিটা del 2 বাই del phi স্কোয়ার। এইটা হচ্ছে তোমার সকল ল্যাবলিশিয়ান পার্টটা থাকে যায় এটা, আর তার সাথে হচ্ছে তোমার এই পোটেনশিয়াল যে পার্টটা থাকবে এটা এইচ। আচ্ছা, এবারে EN0 যেটা, সেটা তো তোমার মাইনাস মিউ জেড স্কোয়ার ই টু দি পাওয়ার 4 বাই 8ε0 স্কোয়ার n স্কোয়ার এইচ স্কোয়ার হয়। এটা হচ্ছে তোমার এনার্জি আইগেন ভ্যালুটা। আর ওয়েভ ফাংশনটা এটা আর এখানে লিখছি না, NL ML, এটা বেশ কমপ্লিকেটেড দেখতে, এটা আর থিটা ফাই এর উপর ডিপেন্ড করে। তার মধ্যে একটা তোমার রেডিয়াল পার্ট থাকে যেটা তোমার এন এবং এল এর উপর ডিপেন্ড করছে, আর একটা স্ফেরিক্যাল হারমোনিক পার্ট থাকে এটা এল এবং এম এর উপর ডিপেন্ড করছে। এই স্ফেরিক্যাল হারমোনিক্সটা বেসিক্যালি রিজিড রোটারের যে স্ফেরিক্যাল হারমোনিকের এক্সপ্রেশন সেটার সঙ্গে সমান, সেটা থিটা ফাই এর উপর ডিপেন্ড করে, এবং সে অনেক প্রপার্টি ইত্যাদি হোল্ড করে। আচ্ছা, প্রথম যে কথাটা সেটা হচ্ছে এই যে যখন তুমি এইটাকে আনপার্টার প্রবলেম ধরে
রেয়ালটা শর্ডিঞ্জার পার্টারবেশন থিওরি ইউজ করে কিছু অ্যাকচুয়াল সিস্টেম তুমি করতে চাইবে, তোমার একটা কথা মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে যে এক্ষেত্রে কিন্তু ডিজেনারেসি আছে। সেখানে তুমি প্রথম লটে গ্রাউন্ড স্টেটে যে ধরনের কারেকশন হয় সেগুলো নিয়েই বেশি মাথা ঘামাবে। মানে তোমার জাস্ট প্রথম যেটা টার্গেট হবে সেটা হচ্ছে যে তোমার পার্টারবেশন মানে যে নতুন সিস্টেমটা তুমি কনসিডার করছো সেখানে কিন্তু তোমার ওই গ্রাউন্ড স্টেটে যা কিছু কারেকশন সেইগুলোকে নিয়েই জাস্ট তুমি মাথা ঘামাবে আর কি। হ্যাঁ, তাহলে মানে বেসিক্যালি মানে কনসেন্ট্রেট on the correction of 1s orbital or হচ্ছে ground state only। এই ground স্টেটটাকে জাস্ট মেনলি মাথা ঘামাও, কারণ রেয়ালে শর্ডিঞ্জার পার্টারবেশন থিওরিটা হচ্ছে ডিজেনারেট কেসে হচ্ছে তোমার অনেক জায়গায় সমস্যা তুমি পড়ে যাবে আর কি। ফার্স্ট অর্ডার কারেকশনটা এনার্জি বের করতে কোনো অসুবিধা হয় না, কিন্তু হায়ার অর্ডার এনার্জি কারেকশন বের করতে তোমার অসুবিধা হয়। আচ্ছা, তাহলে এর বেসিসে তুমি যে মানে যে প্রবলেমগুলো আমি করতে চাইছি আর কি, প্রথম প্রবলেম যেটা সেটা হচ্ছে তোমার গ্র্যাভিটেশনাল এনার্জি শিফট। গ্র্যাভিটেশনাল এনার্জি শিফট কোথায় না, ইন দা 1s orbital of হাইড্রোজেন অ্যাটম। মানে গ্র্যাভিটেশনাল এনার্জি শিফট এ কথাটা সিম্পলি মানেটা হচ্ছে এই যে দেখো, যখন তুমি নিউক্লিয়াসকে কেন্দ্র করে ইলেকট্রনটা ঘুরছে তুমি বললে, এই যখন বললে তাহলে তাদের মধ্যে যখন তুমি পোটেনশিয়াল এনার্জিটা ক্যালকুলেট করছো, পোটেনশিয়াল এনার্জিটা যখন ক্যালকুলেট করছো তুমি কি বলছো না, তুমি বলছো শুধুমাত্র কুলম্বিক অ্যাট্রাকশন মাইনাস জেড স্কোয়ার বাই 4πε0 ইন্টু আর। তাহলে এইটা হচ্ছে তোমার শুধুমাত্র কুলম্বিক অ্যাট্রাকশন, সেইটাকে তুমি জাস্ট কনসিডার করেছো। কিন্তু খেয়াল করে দেখো যে ইলেকট্রনের মাস যদি এমই হয়, প্রোটনের মাস যদি এমপি হয়, তাহলে তাদের মধ্যে কিন্তু একটা গ্র্যাভিটেশনাল অ্যাট্রাকশন থাকতে পারে যেটা হচ্ছে জি m1 m2 বাই আর স্কোয়ার। এইটা হচ্ছে গ্র্যাভিটেশনাল অ্যাট্রাকশন, যেটা গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল দিচ্ছে। আচ্ছা, এটা হচ্ছে মানে ফোর্সটা, সরি এটা ফোর্সটা হচ্ছে এইটা, আর পোটেনশিয়াল ক্যালকুলেট করলে তোমার এটা হয়ে যাবে। মানে তোমার যদি ক্যালকুলেট করো, মানে ফোর্স ক্যালকুলেট করে জি m1 m2 বাই আর স্কোয়ার, আর পোটেনশিয়াল ক্যালকুলেট মাইনাস জি m1 m2 বাই আর। এইটা তার মানে যেটা দাঁড়াচ্ছে, এইটা হচ্ছে তার আগে শুধু পোটেনশিয়াল ছিল স্ফেরিক্যালি সিমেট্রিক, এটা এখন হচ্ছে এইটা। তার মানে তুমি এখন পার্টারবেশন তাহলে কতটা পেলে, পার্টারবেশনটা হচ্ছে এইচ প্রাইম যখন তুমি ক্যালকুলেট করবে সেটা কি হবে না, জাস্ট এইটুকু পার্ট জি এমপি এমই বাই আর, এই যে পার্টটা দিস শুড বি দ্য পার্টারবেশন। তাহলে এবারে হাইড্রোজেনে যদি তুমি 1s অরবিটাল বলো, তুমি ওয়েভ ফাংশনটাকে জানো আর তুমি পার্টারবেশনটা তুমি পেয়ে গেলে, তাহলে এবারে ফার্স্ট অর্ডার সেকেন্ড অর্ডার কারেকশন তুমি ক্যালকুলেট করো, দেখো গ্র্যাভিটেশনাল শিফট কি হচ্ছে, এবং সেইখান থেকে যেটা পাবে তুমি জাস্ট রেজাল্টটা কমেন্ট করবে, তুমি দেখবে যে আলটিমেটলি যে কারেকশনটা আছে সে কারেক্টটা এতটাই ছোট যে সেটাকে মানে ধরার যা সিম্পলি কোনো মানে হয় না। তাহলে গ্র্যাভিটেশনাল এনার্জি শিফট, তাহলে যদি মানে বোর থিওরি যখন কাজ করে তখন হচ্ছে নিউক্লিয়াস বা প্রোটন এবং ইলেকট্রনের মধ্যে কোনো মানে অ্যাট্রাকশন মানে শুধুমাত্রই কুলম্বিক অ্যাট্রাকশন বা কুলম্বিক পোটেনশিয়ালটাই ধরা হয়েছে, কিন্তু দুজনেই কিন্তু ম্যাসিভ পার্টিকেল, তাদের মধ্যে একটা গ্র্যাভিটেশনাল অ্যাট্রাকশন থাকতে পারতো, অর্থাৎ গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল একটা থাকতে পারতো। এবার সেইটা থাকলে তোমার সকল এনার্জি লেভেলে কি শিফট হবে, এবং সেই শিফটটা তোমার মানে পার্টারবেশনটা এইটা, তাহলে তোমাকে যেটা ক্যালকুলেট করতে হচ্ছে যে ক্যালকুলেট ধরো ফার্স্ট অর্ডার কারেকশনটা কি করি, হায়ার অর্ডার গুলো বাদ দাও, ক্যালকুলেট ফার্স্ট অর্ডার correction to energy and hence comment on the result. হ্যাঁ, রেজাল্টটা যেটা পাবে সেটা সম্বন্ধে কমেন্ট করতে বলা। এইটা হচ্ছে তোমার প্রথম পার্ট প্রবলেম। আচ্ছা, সেকেন্ড যে প্রবলেমটা, যেটা আসলে কোয়ান্টাম কেমিস্ট্রির জাস্ট যারা কোয়ান্টাম কেমিস্ট্রি রিসার্চ করতে চাও
তারা জাস্ট এই প্রবলেমটা প্রথম করে হাত পাকাতে পারো, সেটা হচ্ছে তোমার মানে গাউস স্টেট অফ হিলিয়াম, গাউস স্টেট অফ হিলিয়াম। আচ্ছা, গাউস স্টেট অফ হিলিয়াম মানে যেটা কথা হচ্ছে যে মানে আমি এই প্রবলেমটা কিছুই বলে দিচ্ছি না, এটা তোমার স্ট্যান্ডার্ড প্রবলেম, অনেক বইই করে দেওয়া থাকে, যে তোমার হিলিয়ামের ক্ষেত্রে দুটো ইলেকট্রন আছে, তাহলে হিলিয়ামের ক্ষেত্রে ওভারঅল ওয়েভ ফাংশনটাকে তুমি যখন ভেরিয়েশনাল ট্রিটমেন্ট করেছিলে, আচ্ছা ভেরিয়েশন ট্রিটমেন্ট তোমরা করোনি, যারা সিনিয়র তারা করেছিল, সেখানে হচ্ছে যা দুটো 1s অরবিটালের প্রোডাক্ট হিসেবে লিখে জাস্ট ভেরিয়েশনাল ট্রিটমেন্ট করা হয়েছিল, সেখানে তোমার কতটা কি এনার্জি পাওয়া গিয়েছিল এইসবগুলো ব্যাপার আছে আর কি। তাহলে এখানে যেটা কথা হচ্ছে যে তোমার একটা হিলিয়াম অ্যাটম, হ্যাঁ, তার জন্য যদি তুমি হ্যামিল্টনিয়ানটাকে লেখো আর কি, তো সেখানে অনেকগুলো টার্ম থাকবে। এখানে আমি যদি নিউক্লিয়াসগুলোকে স্টেশনারি ধরেও নিই আর কি, তাহলে তোমার যেটা থাকে দুটো ইলেকট্রনের কাইনেটিক এনার্জি থাকবে, নিউক্লিয়াসের সঙ্গে 1 নম্বর ইলেকট্রন তাদের একটা অ্যাট্রাকশন, নিউক্লিয়াসের সঙ্গে 2 নম্বর ইলেকট্রন তাদের একটা অ্যাট্রাকশন, আর দুটো ইলেকট্রনের মধ্যে রিপালশন, এইসবগুলো থাকবে। তাহলে যেটা দেখতে পাবে সেটা হচ্ছে এই যে মানে ওটা ইকুইভ্যালেন্টের দুটো হাইড্রোজেন অ্যাটমের কম্বিনেশন, তার সঙ্গে হচ্ছে জাস্ট একটা পার্টারবেশন থাকবে, যেটা বেসিক্যালি ইলেকট্রন রিপালশন। তাহলে ইলেকট্রন রিপালশনটা যদি তোমার সকল পার্টারবেশন হিসেবে তুমি ধরো, তাহলে সেইখান থেকে তোমার জাস্ট এনার্জি কারেকশনটা কেমন হবে আর কি। মানে জাস্ট মানে এই গাউস স্টেট অফ হিলিয়াম, তার ক্ষেত্রে আমি আর প্রবলেমটা ডিটেলে খুলে লিখলাম না, তার ক্ষেত্রে তোমার জাস্ট ফার্স্ট অর্ডার, সেকেন্ড অর্ডার কারেকশনটা এনার্জি, থার্ড অর্ডার কারেকশনটা এনার্জি, কোনো ইনফরমেশন জানা আছে কিনা সেইটা কাছে একটুখানি তুমি দেখবে। তাই এটা হচ্ছে 2 নম্বর প্রবলেম। আচ্ছা, 3 নম্বর প্রবলেম যেটা তোমাদের মানে করতে এনকারেজ করছি আর কি, যেটা তুমি পুরোটাকে কষতে পারবে, মানে ফার্স্ট একটা পুরোটাকে কষতে পারবে এইটাকে, সেকেন্ডটাকে কষতে গেলে দেখবে তুমি অ্যাকচুয়ালি প্রবলেমটা অন্তত বোঝো যে মানে প্রবলেম হবে এবং ঠিক এক্স্যাক্টলি কোথায় প্রবলেমটা হচ্ছে আর কি, সেইটা সম্বন্ধে তোমাকে একটুখানি মানে করতে হবে, মানে মানে ফিল করতে হবে যে R12 তার যে ইন্টিগ্রালটা ক্যালকুলেট করা কি কঠিন একটা ব্যাপার, সেটা তুমি দেখবে। আচ্ছা, আর একটা প্রবলেম আমি এখানে দিচ্ছি, যেটাও পরীক্ষা তোমাকে করতে দিতেই পারে, সেটা হচ্ছে যে স্টার্ক এফেক্ট অন দ্য গাউস স্টেট অফ হাইড্রোজেন অ্যাটম। তাহলে স্টার্ক এফেক্টটা আমি মাইক্রোস্পেকট্রোস্কোপিতে দেখলাম, তুমি এই কাজটাকে করবে, স্টার্ক এফেক্ট অন দ্য গ্রাউন্ড স্টেট অফ হাইড্রোজেন অ্যাটম, স্টার্ক এফেক্ট অন দ্য গ্রাউন্ড স্টেট অফ হাইড্রোজেন অ্যাটম, সেই কাজটাকে তুমি জাস্ট একটুখানি করার চেষ্টা করবে। হ্যাঁ, এবং সেইখান থেকে আর একটা কাজ যেটা করবে, যে পোলারাইজেবিলিটি, মানে স্টার্ক এফেক্ট তুমি দেখছো, সেইখান থেকে তুমি একটা কাজ করবে, এস্টিমেশন অফ পোলারাইজেবিলিটি। তাহলে পোলারাইজেবিলিটি তুমি একটা এস্টিমেশন করার চেষ্টা করবে, এটা। আচ্ছা, আর একটা প্রবলেম আমি দিচ্ছি, যে প্রবলেমটা বেশ কঠিন প্রবলেম। এই যেমন হিলিয়ামটাকে তুমি জাস্ট হাইড্রোজেন অ্যাটমকে আনপার্টার প্রবলেম ধরে তুমি করতে পারো, ঠিক একই রকম ভাবে তুমি এক কাজ করবে, গাউস স্টেট অফ হাইড্রোজেন মলিকুলার আয়ন H2+, সেইটাকে তুমি পার্টারবেশন ট্রিটমেন্ট করে জাস্ট বের করার চেষ্টা করবে। এক্ষেত্রে ঠিক একই রকম সিচুয়েশন হবে, তোমার জাস্ট মানে মানে আগের ক্ষেত্রে যেমন একটা প্রোটন দুটো ইলেকট্রন, এখন হচ্ছে দুটো প্রোটন একটা ইলেকট্রন, সেটাকেও তুমি জাস্ট হাইড্রোজেন অ্যাটমটাকে আনপার্টার প্রবলেম ধরে এই প্রবলেমটা তুমি জাস্ট সলভ করার চেষ্টা করবে। মানে হিলিয়ামটা যেমনভাবে এগোয়, এই প্রবলেম 4 যেটা গাউস স্টেট অফ H2+, এইটা মানে বেসিক্যালি মানে যারা অ্যাটমিক ফিজিক্সে কাজ করতে চায় তাদের স্টার্টিং প্রবলেম হচ্ছে এইটা, মানে এটা হচ্ছে তোমার সকল একটা স্টার্টিং প্রবলেম, মানে হাইড্রোজেন অ্যাটম প্রবলেম তো সবাইকে জানতেই হবে, হ্যাঁ, আর স্টার্টিং প্রবলেম মানে স্টার্টিং প্রবলেম অফ অ্যাটমিক ফিজিক্স আর কি। মানে যখনই তুমি কোন একটা অ্যাটমিক ফিজিক্সের গ্রুপে জয়েন করতে চাও, থিওরিটিক্যাল গ্রুপে, আমি দেখেছি আর কি, যারা মানে কাল্টিভেশনে প্রশান্ত মুখার্জি এদের সব ভালো ভালো গ্রুপ ছিল, TIFR ভালো ভালো গ্রুপ আছে, যারা অ্যাটমিক ফিজিক্সের স্পেকট্রোস্কোপি করে, তাদেরকে প্রথমে খাতা পেন নিয়ে এই হিলিয়াম তার প্রবলেমটাকে করতে দেয়। আর এই H2+টা হচ্ছে তোমার স্টার্টিং প্রবলেম ফর মলিকুলার ফিজিক্স, স্টার্টিং প্রবলেম অফ মলিকুলার ফিজিক্স, মানে যারা মলিকুলার জন্য ইলেকট্রনিক স্ট্রাকচার থিওরি
বা ইত্যাদি কাজ করবে আর কি। তাদের স্টার্টিং প্রবলেম নর্মালি হাইড্রোজেন অ্যাটম দিয়ে শুরু, হাইড্রোজেন মলিকুল দিয়ে শুরু করে, কিন্তু সে হাতে কষে করতে চায় না বলে, কম্পিউটারের সাহায্য নিয়ে করতে চায় বলে। কিন্তু হাতে কষে যদি তুমি করতে চাও, তার স্টার্টিং প্রবলেম অফ মলিকুলার ফিজিক্স সেটা হচ্ছে তোমার H2+ প্রবলেম। তাহলে এই প্রবলেমটা তোমাকে জাস্ট আমি করতে বলছি। তাহলে দেখো, তাহলে আমি মানে মডেল যে প্রবলেমগুলো তুমি শিখেছো, মানে যে প্রবলেমগুলো এক্স্যাক্টলি সলভেবল, পার্টিকেল ইন এ বক্স প্রবলেম, হারমোনিক অসিলেটর প্রবলেম, রিজিড রটার প্রবলেম আর হাইড্রোজেন অ্যাটম প্রবলেম, এই প্রত্যেকটা প্রবলেমের উপর বেস করে তোমাকে 2-1টা করে প্রবলেম আমি করালাম, আর 2-1টা প্রবলেম তুমি করতে দিলাম। হাইড্রোজেন অ্যাটম প্রবলেম আমি একটাও কষিনি, কারণ আজকে আর সময় হয়নি, 9:45 বেজে গেছে, আজকে সময় হবে, কারণ এক একটা প্রবলেম অনেকটা করে সময় লাগে। মানে তোমার এইটা তো খুব সহজ প্রবলেম, এটা তুমি জাস্ট মানে এখনই তোমায় বলে দেওয়া যায় আর কি, কিন্তু আমি কিছুই বলে দেবো না, নিজে একটুখানি অন্তত করার চেষ্টা করো। কারণ এখানে তুমি 1s অরবিটাল যদি জানো, তোমাকে যেটা করতে হবে 1/r এর অ্যাভারেজ তোমাকে বের করতে হবে ফার্স্ট অর্ডার কারেকশন এনার্জি বের করার জন্য। আর 1s অরবিটালে 1/r এর অ্যাভারেজ হচ্ছে জাস্ট সিম্পল হচ্ছে 1/a0, এখানে a0 হচ্ছে বোর রেডিয়াস। এটা একদম মানে দিস ইজ ওয়ান অফ দ্য সিম্পলেস্ট প্রবলেম, যেটা তোমার জাস্ট নর্মালি যে কোনো একটা পরীক্ষাতে দেওয়া যায় আর কি, খুব ছোট পরীক্ষাতে। আর এই প্রবলেমটা পরীক্ষায় দেওয়া যায়, এটা মোটামুটি মিনিট 15-এর মধ্যে, এইটা 15-20 মিনিটের মধ্যে এটা কষে ফেলা যায়। কিন্তু হিলিয়াম প্রবলেম বা হাইড্রোজেন প্লাস প্রবলেমটা সেটাকে তোমাকে মানে টেক হোম এক্সারসাইজ হিসেবেই দেওয়া যায়। কেন পরীক্ষায় এগুলো দেওয়া খুব সমস্যা। পরীক্ষা দেওয়া মানে জাস্ট সিম্পলি তুমি এনকারেজ করছো মুখস্থ করতে, বা এনকারেজ করছো হচ্ছে জাস্ট দেখে টুকতে আর কি। মানে এটা তুমি মানে মানে ওই মানে টোটাল যে R1 টুর ইন্টিগ্রেশনটা প্রপারলি করে পরীক্ষার হলে অন্তত এটা তোমার করে নামানো একটু ডিফিকাল্ট আর কি। কিন্তু 1 নম্বর এবং 3 নম্বর প্রবলেম যেটা, এই দুটো প্রবলেম কিন্তু খুব ইজিলি পরীক্ষার হলে করতে পারা যায়। এটা তো জাস্ট একদম সিম্পল প্রবলেম, মানে এক্ষুনি হয়ে যাবে। আর এইটা একটু মাথা ঘাঁটাতে হবে একটুখানি। তাহলে এই হচ্ছে তোমার বেসিক্যালি যে কথাগুলো আজকে আমার একটু বলার ছিল। তাহলে আজকে আমি আর খুব বেশি কিছু বলবো না। হ্যাঁ, 10 নম্বর লেকচার বা পার্টারবেশন থিওরি তোমার 5 নম্বর লেকচার, সেটা এখানে আজকের মতো শেষ করছি। তোমাদের এবারে যদি কিছু কথা বলার থাকে তো একটুখানি বলে নিতে পারো। তোমাদের যদি কিছু বলার থাকে তো বলতে পারো। স্যার বলছি মানে আপনি যখন সেম 5-এ বিএসসি তে এইগুলো পড়িয়েছেন না, এই হারমোনিক অসিলেটর বা হাইড্রোজেন অ্যাটম, ওইগুলোর ভিডিওগুলো কি একটু পাওয়া যাবে স্যার? বিএসসি তে আমাদের ব্যাচটাকে 18-21 যারা, মানে মনে হয় না যে আছে। মানে হারমোনিক অসিলেটর কিছুদিন আগে পড়িয়েছিলাম, সেটা হ্যাঁ ওটা দেখেছি ইউটিউবে স্যার আছে ওগুলো, কিন্তু মানে না হাইড্রোজেন অ্যাটম পার্টটা তো আমি পড়াইনি। হাইড্রোজেন অ্যাটম পার্টটা এবারে পৌলমি পড়িয়েছে। হ্যাঁ, পৌলমি পড়িয়েছে। হারমোনিক অসিলেটর প্রবলেমটা আমি পড়িয়েছিলাম, কিন্তু ওই ভিডিওগুলো দেখতে হবে মানে কি আছে টাছে কি। মানে হারমোনিক অসিলেটর প্রবলেম তো পড়ালাম, কিন্তু হারমোনিক অসিলেটর রিজিড রটার ওই জায়গাটা আছে স্যার না। ওই আমার তখন কোভিড হয়েছিল বলে ওই সময় মাস 2 হচ্ছে পৌলমি, ওই মানে যেটা প্রবলেম পোলার কোঅর্ডিনেট সিস্টেম, সেটা পৌলমি পড়িয়েছিল। আমি এই শুরু করব মানে 1 সপ্তাহ 1.5 সপ্তাহ পর থেকে ক্যালকাটা 5th সেমিস্টারের যে কোয়ান্টামটা আছে, সেটা জাস্ট স্ট্যাটিস্টিক্যাল আমার একটা ক্লাস আর লাগবে। হ্যাঁ, করে আমি সামনের সপ্তাহ থেকেই আবার ওই প্রবলেমস ইন পোলার কোঅর্ডিনেট সিস্টেম সেইটাকে শুরু করে একদম অ্যাঙ্গুলার মোমেন্টাম, রিজিড রটার, হারমোনিক অসিলেটর, হাইড্রোজেন অ্যাটম পুরোটাকে করে ভেরিয়েশন প্রিন্সিপাল করে হচ্ছে তোমার বেসিক্যালি কোভ্যালেন্ট বন্ডিং, এই পুরো পার্টটা হচ্ছে নেক্সট 2-2.5 মাসের মধ্যে পড়ানো হবে আর কি। স্যার ওটা আপনি একবার পড়াননি ভেরিয়েশন ওই পার্টগুলো? হ্যাঁ, সেটা পড়িয়েছি, সে তো মানে এই 1 বছরের মধ্যে 2-3 বার পড়িয়েছি। মানে ভেরিয়েশন এই তো যারা এমএসসি ক্লাস করছে, মানে যারা স্পেশালের ক্লাস, মানে তোদের সিনিয়র যারা, তাদেরকে তো কিছুদিন আগেই সব পড়ালাম আর কি, আবার পড়াবো আর কি। এটা আবার পড়াবো মানে ওই মানে নিয়ে মানে খুঁজেছি পর সব করা নেই, ঠিক আছে? তাহলে ওই সেম 5-এর সাথে সবকিছু সেগুলো আপডেট করা হয় না।